নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আজ আবারও ফিরে এলাম তোমাদের সামনে অন্যরকম ভয়ঙ্কর রহস্যময় একটা গল্প নিয়ে। লেখক সাগর ঘোষের কলমে অভ্র এবং শুভ্র সিরিজের প্রথম গল্প রিম্বিক রহস্য। আজকের গল্প পাঠে স্নেহাদ্রি, শুভ্র চরিত্রে রক্তি আর অভ্র চরিত্রে আমি ঋদ্ধি। এই গল্পের শেষেও রয়েছে আজকের গল্পের প্রশ্ন, তাই গল্পটা মন দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ভাণ্ডারে সঞ্চিত করে পর্বত শিখর, অন্তহীন যুগ যুগান্তর। আমার একটি দিন বড়মাল্য পড়াইলে তারে, এ শুভ সংবাদ জানাবারে। অন্তরিক্ষে দূর হতে দূরে অনাহত সুরে, প্রভাতে সোনার ঘণ্টা বাজে ঢং ঢং। জুলাইয়ের পাহাড়ি শোভা অভ্রকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। তাই থেকে থেকেই কখনো রবি ঠাকুর, আবার কখনো সুনীল গঙ্গোপাধ্যায় আউড়ে যাচ্ছে। এমন পরিবেশের মাঝে দাঁড়িয়ে মন ভালো হওয়ারই কথা। উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রাম রিম্বিক, দার্জিলিং থেকে 55 কি 60 কিলোমিটার দূরে। বৃষ্টি এখানেও হচ্ছে, বলতে গেলে প্রায় সারাক্ষণই চলছে। কিন্তু কলকাতার জলকাদার প্যাচপ্যাচানির মতো অস্বস্তিকর একেবারেই নয়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দূরে মাথা উঁচিয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ের এত কাছে হওয়ার পরেও এখনও পর্যটকদের নজর তেমনভাবে একটা পড়েনি এখানে। তাই প্রকৃতির শোভায় এখনও আধুনিকতার প্রভাব তেমনভাবে পড়েনি। শোনা যায় উত্তরের জঙ্গলের অনেক জায়গাতেই এখনও মানুষের পা পড়েনি। স্থানীয়দের সংখ্যাও বেশ কম। সব মিলিয়ে একটা শান্ত নির্জন পাহাড়ি জনপদ। কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ছবি তুলে শুভ্র বলল, অভ্র, তোর ওই হেঁড়ে গলার আবৃত্তিটা এবার থামা দেখি। একটা না 20 মিনিট হতে যায়, মাথা ঝাঁঝা করছে ভাই। ভাবলাম পাহাড়ে এসে মাথাটাকে একটু শান্তি দেবো। তুই যা শুরু করেছিস। আমি আবৃত্তি করে থামাতে যাব কেন? হ্যাঁ, তুইও মাইন্ড ফ্রেশ করতে এসেছিস, আমিও তাই এসেছি। তোর জন্য আমি চুপ থাকতে পারবো না। তুই সালা রসকসহীন একটা মানুষ, এমন সবুজে ঢাকা একটা জায়গায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে রোম্যান্টিক সব কবিতা পাঠের মজা, হ্যাঁ, তুই কি করে বুঝবি রে? তোর সমস্যা থাকলে তুই সরে যা। শুভ্র কল্যাণ রায় আর অভ্র জ্যোতি সান্যাল, দুজনেরই বয়স 30। দুজনের বাড়ি বেহালায়, একেবারে পাশাপাশি। ওদের সম্পর্কটা এক কথায় বলতে গেলে বলতে হয় ব্রাদার্স ফ্রম ডিফারেন্ট মাদার্স। স্কুল কলেজ থেকে শুরু করে খেলাধুলো সবই ওদের একসাথে। এই মাস সাথেক হচ্ছে অনেক ভেবে ওরা দুজনে মিলে একটা গোয়েন্দা এজেন্সি খুলেছে। বুদ্ধি ওদের দুজনেরই বেশ তীক্ষ্ণ। ইতিমধ্যে বেশ কয়েকটা কেসও সলভ করে ফেলেছে। এক প্রখ্যাত ফিল্ম ডিরেক্টরের মার্ডার মিস্ট্রি সলভ করে ওদের বেশ কিছু নামযশও হয়েছে। দিন 10 আগে হঠাৎ শুভ্র বলল, চল অভ্র, কোথাও থেকে একটু ঘুরে আসা যাক। এই অপরাধ আর অপরাধীদের মাঝে থাকতে আমার একদম ইচ্ছে করছে না। মাথাটাকেও একটু রেস্ট দেওয়া দরকার। বেশ, তো আমি তো সবসময় রেডি থাকি। ডিরেক্টর ব্যাটা খুন হয়ে কিছু না হোক আমাদের বেশ পকেট ভরিয়ে দিয়ে গেছে। আচ্ছা, কোথায় যাবি তাহলে বল? পাহাড়ি যাওয়া যাক, কি বলিস? পাহাড়ে এই বর্ষাকালে? সমস্যা কোথায়? আর যাই হোক, কলকাতার থেকে অনেক ভালোই লাগবে। বর্ষাকালেও যে হারে গরম আছে, আমার মতে পাহাড়ই বেস্ট। আমার কোনো সমস্যা নেই। তা কোন পাহাড়ে যাচ্ছি আমরা? শুভ্রই তখন রিম্বিকের কথা বলেছিল। গুগলে স্রেফ ছবি দেখেই অভ্রর মন ভরে গিয়েছিল। এই মিনিট 30 হলো ওরা রিম্বিকে পৌঁছেছে। আপাতত গ্রামটা একটু ঘুরে দেখছে। রহস্য সমাধান শুভ্রর নেশা ও পেশা হলেও ছবি তোলা ওর ভালোবাসা।
ক্যামেরার লেন্সে চোখ রাখলেই ও সকল গোয়েন্দাগিরি কোথায় যেন হারিয়ে যায়। তার জায়গায় একজন ফটোগ্রাফার জেগে ওঠে, খিদে তেষ্টাও ভুলে যায়, ঠিক যেমনটা এখন ভুলে গেছে। অভ্র কিন্তু তেমন নয়। ও প্রকৃতিপ্রেমী হওয়ার সাথে সাথে একজন ভোজন রসিকও বটে। ওর থলথলে শরীরটাই তার প্রমাণ দেয়। এনজেপি স্টেশনে নামার পরে অল্প কিছু খেয়েছিল, তারপরে ওদের আর কিছু খাওয়া হয়নি। পেটের ভিতর থেকে ছুঁচোর ডাকের মতো শব্দ আসতেই কথাটা অভ্রর মনে পড়ে গেল। আবৃত্তি থামিয়ে ও শুভ্রর কাছে এসে বলল, বলছি ভাই, চল না এবার একটু কিছু খাওয়া যাক, পেটের মধ্যে ছুঁচোগুলো ডন মারছে। একটা রেয়ার পাখির ছবি তুলে ক্যামেরা লেন্স থেকে চোখ সরিয়ে মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, এত ভালো পরিবেশের মাঝে দাঁড়িয়ে তোর খিদে পাচ্ছে? তা পাচ্ছে ভাই, সে কখন খেয়েছি। এখানে তো আবার হোটেলপত্রও নেই, থাকার জায়গা তো দেখতে হবে। কথাটা ঠিক। রিম্বিকে কোনো হোটেল বা গেস্ট হাউস নেই, থাকার জায়গা বলতে আছে কিছু হোমস্টে। ব্যাপারটা শুভ্রর জানা। এখন ঘড়ির কাঁটায় বিকেল 5টা। আকাশে মেঘের আস্তরণ বেশ পুরু। ফলত দিনের আলো যতটা ঝাপসা হওয়ার কথা তার থেকে একটু বেশিই ঝাপসা হয়ে আছে। বৃষ্টি ধরলেও যখন তখন আসতে পারে, থাকার একটা জায়গা খোঁজা দরকার। ঠিক আছে, চ। কিছুটা এগোতেই একটা ছোট খুপড়ি দোকান দেখতে পেল ওরা। চায়ের দোকান। 1 কাপ করে চা বিস্কুট খেয়ে ওরা গ্রামের ভিতরে ঢুকল। গোটা 5 স্থানীয়দের বাড়িতে গিয়ে ওদের হতাশ হতে হলো। তারা জানালো হোমস্টে বুকড। শেষ হোমস্টেটা থেকে ওরা বেরোতেই বৃষ্টি শুরু হলো। ওরা তড়িঘড়ি আরেকটা হোমস্টের দিকে এগিয়ে গেল। এখানকার স্থানীয়দের বাড়িতেই হোমস্টের ব্যবস্থা আছে, সেগুলোর কোনো নাম নেই। কিন্তু এই হোমস্টের বাইরে কাঠের ফলকে সুন্দর করে একটা নাম খোদাই করা, অর্কিড হোমস্টে। 2 বন্ধু হোমস্টের মধ্যে ঢুকতেই বছর 50-এর এক ব্যক্তি ওদের দিকে হাসি মুখে এগিয়ে এলেন। এমনভাবে কথা বললেন যেন ওদের জন্যই অপেক্ষা করছিলেন। এই হোমস্টেতে ওরা রুম পেল। একই সাথে হোমস্টের মালিকের সাথেও ওদের রীতিমতো খাতির জমে গেল। ভদ্রলোক বাঙালি, নাম আশুতোষ পাত্র, অবিবাহিত, অকৃতদার ব্যক্তি। কলকাতার বাসিন্দা হলেও আজ প্রায় বছর 5 হচ্ছে ভারত নেপাল সীমান্তের এই ছোট্ট গ্রামে আছেন, ব্যবসা চালাচ্ছেন। উনি বেশ মিশুকে। ওরা বাঙালি জেনে নিজে থেকেই অনেক কথা বলে গেলেন। তোমরা আমার থেকে অনেক ছোট, তাই তুমি করেই বলছি। আশা করি কিছু মনে করবে না। এই রিম্বিক যে অতি সুন্দর একটা জায়গা সেটা ঠিক, কিন্তু লেপচা, ভুটিয়া, শেরপা আর তামাংদের মাঝে বাঙালিদের দেখতে পেলে খুব ভালো লাগে। আবার যদি কলকাতার লোক হয় তাহলে তো কথাই নেই। 5টা বছর হতে যায় এখানে আছি, কিন্তু নিজের জন্মস্থানটাকে ভুলতে পারি না। শুভ্র আজীবনই একটু কম কথা বলে, কিন্তু অভ্র অনির্দিষ্টকাল ধরে বকবক করে যেতে পারে। সেও একজন গল্প করার লোক পেয়ে মেতে উঠল। শুভ্র সোজা চলে গেল ওদের জন্য বরাদ্দ করা ঘরে বিশ্রাম নিতে। সন্ধে 7টার দিকে ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে শুভ্র দেখল অভ্র আর আশুতোষবাবুর আড্ডা তখনও চলছে। আর শুধু চলছেই নয়, আড্ডার সদস্য সংখ্যাও বেড়েছে। শুভ্রর তীক্ষ্ণ গোয়েন্দা নজর লোক দুজনকে খুব ভালো করে দেখে নিল। একজনের বয়স আশুতোষবাবুর মতো কি তার থেকে একটু বেশি, আর একজনের বয়স 40-এর বেশি নয়। এই ব্যক্তির চোখের মণি দুটো কিন্তু বেশ আকর্ষণীয়। সমুদ্রের জলের মতো নীল ওই মণি দুটোর রং। অপরজন বেশ মোটাসোটা, অনেকটা অভ্রর মতোই। এর শরীরে লক্ষণীয় বলতে একটা চকচকে প্রকাণ্ড টাক। অভ্র ইতিমধ্যে নতুন 2 ব্যক্তির সাথে দিব্যি আলাপ জমিয়ে ফেলেছে। শুভ্রকে দেখে আশুতোষবাবু বললেন, আরে এসো এসো, তা ঘুম কেমন হলো ভায়া? সত্যি দারুণ ঘুম হলো, শরীর একেবারে ঝরঝরে হয়ে গেছে। এরপরে নতুন দুজনের সাথে আশুতোষবাবু শুভ্রর আলাপ করিয়ে দিলেন। নীলচোখো ব্যক্তিকে দেখিয়ে বললেন, আচ্ছা, ইনি হচ্ছেন ডক্টর অনন্ত মিত্র, দার্জিলিংয়ের বেশ বড় একজন হার্ট স্পেশালিস্ট। এখানে আছেন বছর 1.5, কিছুটা দূরেই ওনার কটেজ।
তারপর বেঁটে ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, আর ইনি হচ্ছেন দীনেশ দত্ত। এখানে এসেছেন এই দিন কয়েক হচ্ছে। পাশের একটা হোমস্টেতে উঠেছেন। ওনার হবিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। হ্যাঁ, উনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আশুতোষবাবু কিন্তু পুরোপুরি ঠিক বললেন না। প্রেতান্বেষণ আমার শুধু হবি নয়, আমি পেশাতেও কিন্তু প্যারানর্মাল সাইকোলজির একজন অধ্যাপক। দিল্লি ইউনিভার্সিটিতে পড়াই। যাই হোক, আমার আর তোমাদের কাজ কিন্তু খুব একটা আলাদা নয়। তোমরা অপরাধ ইনভেস্টিগেট করো, অপরাধী ধরো, আর আমি লোকমুখে ছুটোছুটি করে গল্পের ইনভেস্টিগেশন করে ওই ভূত টুত খুঁজে বেড়াই আর কি। সত্যি বলতে কি এসব আমার বিশ্বাস নেই, তবুও জিজ্ঞেস করছি, এখনো কটা খুঁজে পেয়েছেন? সত্যি বলতে এখনও কিন্তু একটাও দেখতে পাইনি, তবে বেশ কয়েকবার অস্বাভাবিক কিছুর একটা অনুভূতি পেয়েছি। তোমরা ব্যাপারটাকে মজার ছলে বা গল্প কথা বলে মনে করতেই পারো, কিন্তু আমি হলফ করে বলতে পারি এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। বাবা, ভূতের অনুভূতি? আচ্ছা অনন্তবাবু, আপনি তো দার্জিলিংয়ের হসপিটালে কাজ করেন, এত দূরে থাকেন, সমস্যা হয় না? না না না, আমি আসলে দার্জিলিংয়ে থাকি। এই বছর দেড়েক হলো এখানে একটা কটেজ কিনেছি, মাঝে মধ্যে এসে থাকি ওই। কফি সহযোগে ওদের আড্ডা চলেছে। দীনেশবাবু তার কিছু রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলছেন। এমন সময় আরও দুজন এলেন ওদের আড্ডায়। একজন জোয়ান, বয়স 30-এর বেশি নয়, আর একজনের বয়স 50 কি 55 হবে। এই মধ্য 50-এর ব্যক্তিকে অভ্র এবং শুভ্র দুজনেই খুব ভালো করে চেনে। অর্ঘেন্দ্র লাহিড়ী, লেখক অর্ঘেন্দ্র লাহিড়ী, বেশ নামকরা লেখক। ভূতের গল্প লেখায় ওনার জুড়ি মেলা ভার। এমন একজন মানুষকে যে এরকমভাবে আচমকাই দেখতে পাবে, সেটা ওদের দুজনের কেউই ভাবতে পারেনি। ওরা উঠে দাঁড়ালো। লাহিড়ীবাবুর কাছে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। লাহিড়ী মশাই এই মাস 4 হলো এখানে আছেন, আর ও হচ্ছে ওনার ভাইপো অনিরুদ্ধ লাহিড়ী। আপনি হঠাৎ এখানে থাকছেন কেন? আসলে অনি এখানে একটা হোটেল বিজনেস শুরু করার কথা ভাবছে। একটা কটেজও করিয়েছে, ওই জোর করে ধরে নিয়ে এলো বলতে পারো। কটেজ এখনও অফিসিয়ালি খোলা হয়নি, আমি ট্রায়াল গেস্ট হিসাবে আছি। 1 সপ্তাহের জন্য থাকবো বলে এসেছিলাম, কিন্তু জায়গাটা এত সুন্দর, কি করে যে 4 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। ও, একটা উপন্যাসও শুরু করেছি, ঠিক করেছি সেটা লেখা শেষ করে তারপর ফিরব। জানো তো, এখানকার অপার সৌন্দর্যের মধ্যে একটা ভৌতিক কটেজ লুকিয়ে আছে, সেটার উপরেই লিখছি। ভৌতিক কটেজ? সেটা আবার কোথায়? সে কি দীনেশবাবু, আপনি এদের বলেননি? ওরা এখনকার ছেলে, এসবে কি আর বিশ্বাস করবে? আমার তো মনে হয় না, তাই আর বলিনি। না না দীনেশবাবু, আপনি বলুন। এই তো এতক্ষণ ধরে আপনার রোমহর্ষক সব অভিজ্ঞতার কথা আমরা শুনছিলাম। আমরা কি কিছু বলেছি বা মজা করেছি কি? আমার এই বন্ধুটা একটা কথা বলে, জানেন তো? ও বলে আমাদের গোয়েন্দাদের সবসময় নিজেদের বিশ্বাসের ওপর একগুঁয়ে থাকতে নেই, এতে অনেক সময় সামনে থাকা সত্যটা দেখা যায় না। সুতরাং সকলের বিশ্বাসকে সমানভাবে সম্মান দেওয়া উচিত, আর কিছু কিছু সময় অন্যের চোখ দিয়ে বিষয়টাকে দেখা ও বিশ্বাস করা উচিত। মিথ্যে বলবো না, ভূতপ্রেত এসবের ব্যাপারে আমার কোনোদিনই বিশ্বাস ছিল না, কিন্তু একই সাথে এটাও বলছি আমি নিশ্চিত করে বলতে পারবো না যে এইসব নেই, কারণ সেটাও তো প্রমাণিত হয়নি। তাই আপনি স্বচ্ছন্দে বলতে পারেন। লাহিড়ী মশাই যে কটেজের কথা বলছেন, ওটাই আমার এখানে আসার কারণ। উত্তরের ঘন জঙ্গলের মধ্যে এই কটেজটা রয়েছে। এখান থেকে জঙ্গলের মধ্য দিয়ে প্রায় ওই 40 মিনিটের পথ। গতকাল সকালে গিয়ে জায়গাটা আমি দেখে এসেছি। সাল 1910-এর মাঝামাঝি এরকম কোন একটা সময় হবে অবশ্য। স্যার এনরিক ব্রেথউড, এক নাম করা সাহেব, তিনি এই কটেজটা বানিয়েছিলেন।
কটেজের হিস্ট্রি আশুতোষবাবু আমার থেকেও ভালো করে জানেন, আর ওনার কাছ থেকেই পরে না হয় জেনে নিও। আমি অবশ্য ছোট করেই বলছি, এনরিক সাহেবের স্ত্রী ছিলেন বড় বদরাগী মহিলা। তার নাম ছিল ম্যাডাম ভিক্টোরিয়া ব্রেথউড। শুধু তাই নয়, শোনা যায় তার শরীরও নাকি ছিল একেবারে পুরুষদের মতোই দশাসই। তা হঠাৎ একদিন স্থানীয়রা আবিষ্কার করে যে সাহেব বা মেম সাহেব দুজনের কাউকেই কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। তারা কটেজে যায়, তারপরে দেখে সাহেব আর মেম সাহেব দুজনেই মরে পড়ে আছেন। এরপর যা হয় আর কি, লোকমুখে বাড়িটা একেবারে হন্টেড হয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে জেনেছি এর আগেও নাকি ওখানে বেশ কিছু প্যারানর্মাল ইনসিডেন্ট হয়েছে। তাই আজ আমি ঠিক করেছি রাতটা ওখানেই কাটাবো। দেখাই যাক না এবারে কিছু পাই কি না। না, 8টা বাজতে চললো, আপনারা কথা বলুন, আমাকে এবার উঠতে হবে। ইচ্ছে আছে 9:30টার মধ্যে কটেজে চলে যাব। একে তো বর্ষা, তার উপর আবার এই নর্থ বেঙ্গলের জঙ্গল, সাপের ব্যাপারটাও তো মাথায় রাখতে হবে, তাই না? কার্বলিক অ্যাসিড ছড়িয়ে গুছিয়ে বসতেও তো সময় লাগবে। চলি তাহলে নাকি? আগামীকাল দেখা হচ্ছে। আপনাদেরও সাথে যাওয়ার কথা বলতাম, কিন্তু জানেনই তো এই সব ব্যাপারে একেবারে একা না থাকলে হয় না। আজ আমি যাই, পরে না হয় কোনো একদিন একসাথে যাওয়া যাবে। তাই কি, চলি। সকলকে বিদায় জানিয়ে ভূতান্বেষী দীনেশ দত্ত চলে গেলেন। এরপরে আরও কিছুক্ষণ ওদের আড্ডা চলল, অনেক হাসি ঠাট্টাও হলো। রাত 9:30টার দিকে লাহিড়িবাবু তাঁর ভাইপো আর অনন্তবাবুর সঙ্গে চলে গেলেন। রাত 10টার দিকে ডিনার সেরে শুভ্র আর অভ্র শুয়ে পড়ল। ঘুমানোর আগে শুভ্র বলল, ঘুরতে এসেও তো রহস্যের গন্ধ পাচ্ছি রে অভ্র। তার মানে তুই কি ওই ব্রেথউড কটেজের কথা বলছিস? ব্যাপারটা সত্যিই রহস্যময়। কটেজের ইতিহাসটা ভালো করে জানার ইচ্ছে ছিল, কিন্তু কথায় কথায় আর জিজ্ঞাসা করা হলো না। কাল সকালে ব্যাপারটা আশুতোষ বাবুর থেকে জানতে হবে। কেন জানি না, আমি ঠিক স্বস্তি পাচ্ছি না। এখন ওসব না ভেবে ঘুমিয়ে পড়, কাল সকালে জঙ্গলে ট্রেক করতে যাব, মনে আছে তো? কেউ আর কোনো কথা বলল না, কিন্তু ওরা কেউই বুঝতে পারল না শুভ্রর কৌতূহলটা খুব শিগগিরই ওদের প্রধান চিন্তার বিষয় হয়ে উঠবে। সকাল সকাল ঘুম থেকে ওঠা শুভ্র আর অভ্রর দুজনেরই অভ্যেস। এবারেও তার নড়চড় হলো না। সকাল 6টার মধ্যে ওরা ঘুম থেকে উঠে পড়ল। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল আশুতোষবাবু ইতিমধ্যেই উঠে পড়েছেন। ওদের দেখে হাসি মুখে বললেন, গুড মর্নিং ফ্রেন্ডস। ঘুমোতে কোনো সমস্যা হয়নি তো? গুড মর্নিং। কোনো সমস্যা হয়নি, বরং ঘুম খুব ভালো হয়েছে। আচ্ছা, একটু কফি পাওয়া যাবে কি? নিশ্চয়ই, ফুংসুকে বলেছি, ও বানাচ্ছে। একটু পরেই ফুংচু কফি দিয়ে গেল। কফি কাপে চুমুক দিয়ে আশুতোষবাবু জিজ্ঞাসা করলেন, তা আজ কোথায় কোথায় যাবে বলে ঠিক করলে? ইচ্ছে আছে জঙ্গলটা একটু ঘুরবো। তোমরা তো বললে দিন 5 আছো, তা এক্ষুনি জঙ্গলে ট্রেক করতে যাচ্ছ কেন? এখানকার জঙ্গল রীতিমতো বড়, বেশ কিছু ঝর্ণা আছে। ট্রেক যখন করবে তখন 2 দিন সময় নিয়ে ভালো করে করবে। তার আগে এখানকার অন্যান্য দ্রষ্টব্যগুলো ভালো করে দেখে নাও, বুঝলে? অন্যান্য দ্রষ্টব্যটা কি কি? এই যেমন জাপানিজ পাগোডা, ইগা চুয়েলিং বৌদ্ধ বিহার, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, প্রায় 200 বছরের পুরনো ঝুলন্ত ব্রিজ। এসব না দেখলে এখানে তো আসাই বৃথা হয়ে যাবে নাকি? আমি বলি কি, আজ আর কাল 2 দিন এসব জায়গায় ভালো করে দেখে নাও, বুঝলে? তারপর না হয় জঙ্গলে যাবে। এ তো ভালোই কথা বললেন। তা এখানকার জঙ্গলে যেতে গাইড লাগে না? ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ক্যাম্প আছে বটে, তবে তারা খেয়ে দেই দিন কাটিয়ে দেয়। ট্যুরিস্টরা জঙ্গলে ঘুরতে যেতে চাইলে আমরা, মানে এখানকার স্থানীয়রাই গাইডের কাজটা করে দিই। উপরে কিছু আয়ও হয়ে যায় আর কি। তা তোমরা বলেই বলছি,
ট্যুরিস্টদের জঙ্গল ভালো করে এখানকার কেউই ঘুরিয়ে দেখায় না, বুঝলে? ওপরে ওপরে ছোঁয়া দিয়ে চলে যায় আর কি। তোমাদের ভালো করেই ঘোরাবো, বিশ্বাস করতে পারো আমার উপর। হ্যাঁ, এতে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই উঠছে না। আপনি যা বলছেন তাই হবে। শুভ্র, ওটাই করা হোক। আজ আর কাল আশপাশের জায়গাগুলো দেখা হোক, তারপরে না হয় ট্রেক করা যাবে। আমার কোনো সমস্যা নেই, তাই করা হোক। আচ্ছা, ওই ব্রেথহুড কটেজের ইতিহাসটা কি? ব্যাপারটা তোমার বেশ মনে ধরেছে দেখছি। তা ধরেছে বটে। প্লিজ, এখন নয়। ওসব ভুতুরে ইতিহাস আড্ডার জন্য তুলে রাখুন। ভাই শুভ্র, প্লিজ ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি, চল। ঘুরতে এসে বসে থাকার কোনো মানেই হয় না। ঠিক আছে, তাই হোক, ফিরে এসেই না হয় শুনবো। বেশ বেশ, তোমরা একটু অপেক্ষা করো। ফুংচু একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। ও এলেই তোমাদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনি যে জায়গাগুলোর নাম বলছেন সেইগুলো কি পায়ে হেঁটে ঘুরে দেখা যাবে? গাড়িতে করেও দেখতে পারো, কিন্তু আমার কথা শুনলে বলবো হেঁটেই দেখো। দুদিন ধরে যখন দেখবে কোনো সমস্যা হবে না। হেঁটে দেখলে আশপাশের সৌন্দর্যটা ভালো করে অনুভব করতে পারবে। বাইরে থেকে কারো আসার শব্দ হলো। যে আসছে সে কাঠের মেঝের ওপর দিয়ে বেশ জোর পদক্ষেপেই হেঁটে আসছে। কয়েক সেকেন্ড পরেই ফুংচু এসে উপস্থিত হলো। ও তখন হাঁপাচ্ছে। ওর অবস্থা দেখে আশুতোষবাবু বেশ চিন্তিত হয়েই ওকে স্থানীয় লেপচা ভাষায় কিছু জিজ্ঞাসা করলেন। তাতে ফুংচুও কিছু বলল। শুনে আশুতোষবাবুর চোখে মুখে চিন্তা দ্বিগুণ হলো। এই ভাষা শুভ্র আর অভ্রর অজানা, তাই ঠিক কী কথা হলো বুঝতে না পারলেও আশুতোষবাবুর ভাব পরিবর্তন দেখেই ওরা বুঝল ব্যাপার গুরুতর। ব্যাপার কি আশুতোষবাবু? এনিথিং সিরিয়াস? দীনেশবাবু মারা গেছেন, পুলিশ এসেছে। মানে কি করে হলো? সেটা এখনো জানা যায়নি, পুলিশ তদন্ত শুরু করেছে। কখন হয়েছে ঘটনাটা? এ তো কিছুক্ষণ আগেই জানাজানি হয়েছে। একবার একবার যাওয়া উচিত। নিশ্চয়ই, আমরাও যাব আপনার সাথে। চলো তাহলে এখনই বেরিয়ে পড়া যাক। কোনো সময় নষ্ট না করে ওরা বেরিয়ে গেল। এই ব্রেথহুড কটেজের ভয় স্থানীয়দের মধ্যে বহু বছর ধরে স্থায়ী হয়ে আছে। চট করে কেউ এদিকে আসে না, কিন্তু আজ ভিড় একেবারে উপচে পড়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন, পুলিশ, স্থানীয় বাসিন্দাদের দল সব মিলিয়ে একেবারে হৈ হৈ কাণ্ড। গোটা 10 কনস্টেবল আর ফরেস্ট গার্ড ভিড়টাকে ঠেকিয়ে রেখেছে। ভিড়ের মধ্যে থেকে যে গুঞ্জন ভেসে আসছে তার সারমর্ম মোটামুটি একটাই, ভয়। প্রায় 8 বছর পরে এই অভিশপ্ত কটেজ আবার মানুষের জীবন নিল। স্থানীয়দের বিশ্বাস কটেজের শয়তান আবার জেগে উঠেছে। পরের শিকার যে কেউ হতে পারে। ভিড় ঠেলে ভিতরে ঢুকে একজন কনস্টেবলের সাথে কথা বলে ওরা বুঝল কটেজের ভিতরে যাওয়ার অনুমতি কারও নেই। কটেজের ভিতরে তখন ওসি আর ফরেস্ট অফিসার আছেন। শুভ্রর কাকা পশ্চিমবঙ্গ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এমন সব পরিস্থিতিতে সে চাইলেই কাকার সাহায্য নিতে পারে, কিন্তু সেটাও করে না। ব্যাপারটা ওর ঠিক পছন্দ হয় না, তাই ওরা দাঁড়িয়েই রইল। কিন্তু বেশিক্ষণ ওদের অপেক্ষা করতে হলো না। মিনিট 10 পরেই কটেজের ভিতর থেকে দুজন বছর 40-এর ব্যক্তি বেরিয়ে এলেন। দুজনেরই পোশাক খাকি, একজন পুলিশ আর অন্যজন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। দুজনের চোখে মুখেই তীব্র চিন্তা। ওসি অখিল বড়ুয়া আর ফরেস্ট অফিসার বিমল শেরপা ব্যাপারটা নিয়ে নিচু স্বরে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। হঠাৎ ভিড়ের একদম সামনের সারিতে দাঁড়িয়ে থাকা দুই যুবককে দেখে ওসি সাহেব থমকে দাঁড়িয়ে পড়লেন। দুটো মুখই ওর চেনা। এই কয়েক সপ্তাহ আগেই টিভি আর নিউজ পেপার দুটো জায়গাতেই এই মুখ দুটিকে উনি দেখেছেন। ওনার স্মৃতিশক্তিও দারুণ। নাম দুটোও স্পষ্ট মনে আছে, শুভ্র কল্যাণ রায় আর অভ্রজ্যোতি সান্যাল। আপনি একটু ওই দিকটা দেখুন, আমি আসছি। ফরেস্ট অফিসার বিমল শেরপা চলে গেলে অফিসার বড়ুয়া শুভ্র আর অভ্রর কাছে এসে দাঁড়ালেন। বললেন,
আপনারাই তো ফিল্ম ডিরেক্টর অনিরুদ্ধ। ঠিকই ধরেছেন। তা আপনারা এখানে এই কেসটার সাথে কি কোনো? না না অফিসার, এই কেসের সাথে আমাদের কোনো তেমন লিঙ্ক নেই। আমরা গতকাল এখানে এসেছি, যে ভদ্রলোক মারা গেছেন ওনার সাথে কালই আমাদের আলাপ হয়েছে, তাই খবরটা পেয়ে দেখতে এলাম। ও আই সি। কি বুঝছেন? মৃত্যুর কারণ কি স্বাভাবিক? একবার দেখবেন নাকি? এই প্রশ্নটা শুভ্র আর অভ্র দুজনের কাছেই আকস্মিক ছিল। গল্প উপন্যাসে ওরা যা পড়েছে আর গোয়েন্দাগিরির এই অল্প কদিনের অভিজ্ঞতায় ওরা যা দেখেছে, তাতে এটুকু বুঝেছে যে পুলিশরা সচরাচর কোনো প্রাইভেট গোয়েন্দাদের নাক গলানো ভালো চোখে দেখে না। সেই জায়গায় এমন একটা প্রস্তাবে ওরা বেশ একটু অবাকই হলো। একই সাথে ওদের বেশ ভালো লাগলো। আশুতোষবাবু পিছনেই ছিলেন। নিচু স্বরে বললেন, একবার গিয়ে দেখোই না, ব্যাপারটা বুঝতে পারো কিনা। অভ্র আর শুভ্র নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করে নিল। দুজনের ঠোঁটের কোণেই অল্প হাসি খেলে গেল। এই হাসির অর্থ একটাই, চল বন্ধু, তাহলে তদন্ত শুরু করা যাক। শুভ্র আর অভ্র অফিসার বড়ুয়ার সাথে এগিয়ে গেল কটেজের দিকে। পুরনো ধাঁচের কটেজটার কাঠের দেওয়ালগুলোর অবস্থা একেবারেই ভালো নয়। হয়তো এতদিনে সম্পূর্ণ ভেঙেও পড়ত, শুধুমাত্র জংলি আগাছা আর ঝোপঝাড়গুলো জড়িয়ে থাকায় যা হোক করে দাঁড়িয়ে আছে। নির্জন ঘন জঙ্গলের মাঝে এমন একটা ভাঙাচোরা পুরনো কটেজ দেখলে গায়ে কাঁটা দেয় বই কি। কটেজের ভিতরের অবস্থাও বাইরের মতোই। কালের আঁচড়ে ক্ষতবিক্ষত দেওয়ালগুলোয় শ্যাওলার পুরো আস্তরণ জমেছে। কটেজের ভিতরে ঢুকে একটা ঘরে যেতেই দীনেশবাবুর লাশটা ওরা দেখতে পেল। ঘরের মাঝামাঝি হাত পা ছড়িয়ে দেহটা পড়ে আছে, দুটো চোখ খোলা। ফায়ারপ্লেসে কিছু পোড়া কাঠ পড়ে আছে। ফায়ারপ্লেসের সামনে একটা মাদুর পাতা, তার উপরে একটা বই আর গোটা কয়েক আধপোড়া মোমবাতি। ঘরের মধ্যে কার্বলিক অ্যাসিডের গন্ধ। বোঝাই যায় দীনেশবাবু গত রাতে এই ঘরেই ছিলেন। দীনেশবাবুর দেহটা একবার ভালো করে দেখল শুভ্র। ওনার চোখ দুটো তখনও খোলা রয়েছে। নাক আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। শরীরে কোনো অস্ত্রের ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে না, শুধু ওনার গলায় চওড়া কালশিটে দাগ, অর্থাৎ গলা টিপেই ওনাকে মারা হয়েছে। শুভ্র একটু ঝুঁকে পড়ে কালশিটের দাগটা ভালো করে দেখল। তারপর উঠে দাঁড়িয়ে অফিসার বড়ুয়াকে জিজ্ঞাসা করল, ব্যাপারটা আপনারা জানলেন কেমন করে? ভদ্রলোক এই বাড়িতেই রাত কাটাতে এসেছিলেন। বেশ কয়েকদিন ধরেই বাড়িটার কাছে ঘোরাঘুরি করছিলেন নাকি উনি। লোকজনকে জিজ্ঞাসাবাদও করতেন কটেজটা নিয়ে। আশেপাশে কয়েকজন ব্যাপারটা জানতে পেরে অনেক করে ওনাকে এই কটেজে রাত কাটাতে বারণ করেছিলেন, কিন্তু উনি কিছু না শুনে কাল রাতে এসেছিলেন এই কটেজে। কৌতূহলবশত আজ সকালে 4-5 জন স্থানীয় লোক একসাথে এই কটেজের সামনে এসেছিল। কটেজের ভিতরে না ঢুকলেও বাইরে থেকে ওরা ভদ্রলোককে ডাকাডাকি করে, কিন্তু কোনো উত্তর পায়নি। এরপরে স্থানীয় আরও কয়েকজনকে জোগাড় করে সাহস নিয়ে ঢোকে তারা এই কটেজে। দরজা নাকি খোলাই ছিল। কটেজের ভিতরে এসেই তারা দেখতে পায় যে ওই ব্যক্তির লাশ এই ঘরে পড়ে আছে কাঠের মেঝের ওপরে। স্থানীয়রা ভয় পেয়ে তখনই এখান থেকে পালায়। ওদের ধারণা যে কাজটা ভূতের। এরপরে আমার কাছে খবর আসে। তা আপনারা বললেন ওনার সাথে আপনাদের আলাপ হয়েছিল। আমরা ওনার কাছ থেকে কোনো আইডেন্টি কার্ড পাইনি। ওনার পরিচয়টা যদি একটু বলেন তো খুব ভালো হয়। অভ্র দীনেশবাবু সম্পর্কে যতটা জানে সবটাই বলল। সব শুনে অফিসার বড়ুয়ার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। হ্যাঁ, বাবা, আবার ভূতান্বেষী। ওনার মৃত্যু তো গলা টেপার কারণেই হয়েছে, তাই না? আপাতত সেটাই মনে হচ্ছে, কিন্তু পোস্টমর্টমের আগে কিছুই ঠিক করে বলা যাবে না। আচ্ছা অফিসার, আগে কখনো এই কটেজে এমন ঘটনা ঘটেছে? হ্যাঁ, হয়েছে। বছর 3 আগে 4 জন ইয়াং ছেলের একটা দল এই কটেজে রাত কাটাতে এসেছিল। স্থানীয়রা তাদের বারণও করেছিল, কিন্তু যথারীতি তারা সকল বারণ উপেক্ষা করে কটেজে এসেছিল।
পরের দিন ওই বেলার দিকে নাকি একইভাবে এখান থেকে ওদের লাশ পাওয়া গিয়েছিল। আর কারণ, মানে তাদের মৃত্যুর কারণটা ঠিক কী ছিল? সবই একরকম ছিল। 4টে ছেলের লাশ কটেজের 4 জায়গায় পড়েছিল। প্রত্যেকেরই চোখ বড় বড় হয়েছিল, আর মৃত্যুর কারণ ঘাড় ভাঙা। কালশিটে দাগও নিশ্চয়ই ছিল প্রত্যেকের গলায়। হ্যাঁ। তাদের বডিগুলো কি পোস্টমর্টম হয়েছিল? না, তার কারণ তখন ব্যাপারটা অত দূর এগোয়নি। আগেরবার স্থানীয়রা পুলিশকে খবর জানানোর আগেই লাশগুলো পুড়িয়ে দিয়েছিল। এখানকার স্থানীয়দের বিশ্বাস, এই কটেজে কেউ মরলে সেও শয়তান হয়ে যায়। বাঁচার একমাত্র উপায় হচ্ছে দেহ পুড়িয়ে দেওয়া। আমাদের কপাল ভালো যে এবারে কয়েকজন স্থানীয় ব্যাপারটা আমাদের আগে জানিয়েছে, নইলে এবারে ওটাই হতো। বাইরের বেশিরভাগ স্থানীয় দাবি তাই। এখানে এসে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে আগের ব্যাপারগুলো জানতে পেরেছে। 8 বছর আগেও নাকি এমন কিছু একটা হয়েছিল। আমি এখানে এই মাসখানেক হচ্ছে বদলি হয়েছে, তবে সবটা সত্যি করে ঠিক জানি না। বুঝতে পারছি ইনফরমেশন গ্যাদার করতে একটু সময় লাগবে। এরপরেও আরও কিছুক্ষণ ভালো করে লাশ এবং তার আশপাশটা পরীক্ষা করে অভ্র আর শুভ্র অফিসার বড়ুয়ার সাথে কটেজের বাইরে এলো। বাইরে এসে শুভ্র বলল, অফিসার, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলুন না। আমি এই ব্যাপারটা একটু নিজের মতো করে তলিয়ে দেখতে চাই, কিন্তু আপনার পারমিশন ছাড়া সেটা সম্ভব নয়। আরে, এ তো ভালো কথা। সত্যি বলতে আমার কাছেও ব্যাপারটা খুবই রহস্যজনক। দেখুন, ভূত প্রেত এসবে আমার ঠিক ওই বিশ্বাস নেই। আমার ধারণা এটা কোনো মানুষেরই কাজ। আপনারা যদি কেসটা তদন্ত করেন তাতে আমার কোনো সমস্যা নেই, বরং আমাদের এতে সুবিধাই হবে। থ্যাংক ইউ অফিসার, আমিও আপনার সাথে একমত। কাজটা কোনো মানুষের বা মানুষদের, আমরা যথাসাধ্য আপনাকে সাহায্য করব। এরপরে আর তেমন কোনো কথা হলো না ওদের। অফিসার বড়ুয়া দেহ পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থায় ব্যস্ত হয়ে গেলেন। অভ্র আর শুভ্র আশুতোষবাবুর সাথে ফিরে এলো ওদের হোমস্টেতে। সকালে ব্রেথউড কটেজ থেকে ঘুরে আসার পরে শুভ্র আর হোমস্টে থেকে বেরোয়নি। সারা দিন ঘরের মধ্যে বসে আকাশ পাতাল কী যে ভেবেছে তা শুধু ওই জানে। আর নিজের পকেট ডায়েরিটায় বেশ কিছু কথা লিখেছে আর কেটেছে। প্রিয় বন্ধুর এহেন ভাব পরিবর্তন অভ্রর অত্যন্ত পরিচিত। ও জানে শুভ্র এখন প্রতিটা মুহূর্তে নিজের মাথার মধ্যে রহস্যটার সবকটা সুতো ধরে একবার করে টেনে দেখবে, হাজার হাজার পসিবিলিটি তৈরি করবে, আবারও সব ভেঙে ফেলবে এক ধাক্কায়। এটাই ওর তদন্তের প্যাটার্ন। অভ্র নিজেও বেশ বুদ্ধিমান, কিন্তু শুভ্রর মতো অতটা নয়। ও বেশ বুঝতে পারছে কেসটা মোটেও সহজ আর স্বাভাবিক নয়। ভাববার বিস্তর প্রয়োজন আছে। তাই ও শুভ্রকে বিরক্ত করেনি, নিজেও বেরোয়নি। ঘরে বসে বই পড়েছে আর কেসটা নিয়ে ভেবেছে। বিকেলের দিকে একবার মিনিট 30-এর জন্য বেরিয়েছিল। তখন শুভ্রকে ডেকেছিল, কিন্তু সে বেরোয়নি। সন্ধ্যে 6:30টার দিকে ডাক্তার অনন্ত মিত্র, লেখক অর্ঘেন্দ্র লাহিড়ী আর তার ভাইপো এলেন অর্কিড হোমস্টেতে। প্রত্যেকের চোখে মুখেই চিন্তা, বিস্ময় আর শোকের ছাপ সুস্পষ্ট। কটেজটার ব্যাপারে আমিও শুনেছিলাম, কিন্তু সেটা যে এমন অক্ষরে অক্ষরে সত্যি তা কোনোদিন ভাবিও নি। আপনি সত্যি ভূত প্রেতে বিশ্বাস করেন? হ্যাঁ, করি। আমার নিজেরও বেশ কিছু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা আশুতোষবাবু, কালকে তো ব্রেথউড কটেজের ইতিহাসটা ভালো করে জানাই হলো না, একটু বলুন না। দেখো, আমিও যতটুকু জেনেছি সব এখানকার বুড়োদের কাছ থেকেই জেনেছি, সেটাই বলছি। তা সালটা তো দীনেশবাবুই বললেন, ওই 1910 সালের মাঝামাঝির দিকে। স্যার এনরিক ব্রেথউড নামের এক আইনজীবী এখানে এসে কটেজটা তৈরি করান। যতদূর শুনেছি ভদ্রলোকের টাকা পয়সা, খ্যাতি, কোনো কিছুরই কোনো অভাব ছিল না। অভাব ছিল একটা সুখের, শান্তির বৈবাহিক জীবন। তাঁর স্ত্রী ম্যাডাম ভিক্টোরিয়া ব্রেথউড তাকে সন্তান শক্তিতে অপারগ ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন অত্যন্ত রুক্ষ স্বভাবের। তার স্বরূপও নাকি পুরুষদের মতো ছিল।
যেমন লম্বা ছিলেন তেমনি ছিলেন তার পেশিবহুল দেহ, দেখতেও নাকি ওই কিছুটা পুরুষালী। তখন ওনারা থাকতেন ওই কলকাতায়। ম্যাডাম ভিক্টোরিয়া ব্রেথউডের উগ্র রাগের কথা মোটামুটি সকলেই জানত। একদিন কোনো একটা কারণে মেম সাহেব তাঁর এক বাঙালি চাকরকে গলা টিপে খুন করেন। আগেই বলেছি, সাহেব ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী। তিনি নিজের প্রভাবের জোরে স্ত্রীকে বাঁচিয়ে নিয়েছিলেন, কিন্তু বুঝেছিলেন কলকাতায় স্ত্রীকে রাখা আর ঠিক হবে না। সেই জন্য এখানে চলে এসেছিলেন, আর ইচ্ছে করেই এমন একটা নির্জন জায়গায় কটেজটা তৈরি করিয়েছিলেন যাতে স্ত্রী কারোর সাথে খারাপ ব্যবহার করতে না পারে। এরপরে বেশ কিছু মাস সব ঠিকঠাকই ছিল। সাহেব মাঝে মধ্যে ওই ঘুরতে বেড়াতেন, তার ব্যবহার ছিল খুবই অমায়িক। তবে মেম সাহেব কখনো কটেজের বাইরে যেতেন না। সেই সময় জায়গাটা এখনকার মতো পরিত্যক্ত ছিল না, অল্প কিছু ঘরবাড়ি আশেপাশে ছিল। হঠাৎ এক রাতে আশপাশের লোকজন সাহেবের বাড়ির ভেতর থেকে তুমুল চিৎকার চেঁচামেচি শুনতে পায়, কিন্তু ভয়ে কেউ সেই কটেজে যায়নি। পরের দিন সকালে কি মনে হতে কয়েকজন স্থানীয় লোক কটেজে গেছিল। তারা দেখেছিল মেম সাহেবের মাথায় গাঁথা একটা কুড়ুল, আর তার পাশে পড়েছিল সাহেবের কবজি কাটা নিথর দেহ। এ সময় দাঁড়িয়েও লোকজনের মনে অন্ধবিশ্বাস আর ভয়ের কোনো অভাব নেই, সেটা তো জানোই। হ্যাঁ, ফলত বুঝতেই পারছো সেই সময় ব্যাপারটা কি স্তরে যেতে পারে। স্থানীয়দের মধ্যে রটে গেল ওই কটেজে মেম সাহেব আর সাহেবের অতৃপ্ত আত্মা আছে। তারা হাতের ধারেই যাকেই পাবে তাকেই মারবে। এই কারণেই ওই কটেজের আশপাশে যে কয়েকটা ঘর ওই বাসিন্দা থাকতো, তারা পালিয়ে এদিকে চলে আসে। তার মানে এটাই হচ্ছে ওই ব্রেথউড কটেজের ভৌতিক ইতিহাস, তাই তো? ঘটনাটা স্রেফ কোনো ইতিহাস বা গল্প নয়, ব্যাপারটা একেবারেই সত্যি। আগে কি হয়েছে জানি না, তবে এই ঘটনার পরে আমি অন্তত হলপ করে বলতে পারি ওই কটেজ হন্টেড। দীনেশবাবুও বলেছিলেন এর আগেও ওই কটেজে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেছিল। ওসিও বললেন বছর দেড়েক আগে একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা আশুতোষবাবু, ওগুলো কীরকম ঘটনা? আসলে 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 ওই বছর দেড়েক আগে, বুঝলেন কি না, ওই 4 জন ইয়াং ছেলে ওই কটেজটাতে রাত কাটাতে গিয়েছিল। পরের দিন সকালবেলা ঠিক ওই মিস্টার দত্তের মতো তাদের ওই ঘাড় ভাঙা অবস্থায় লাশ পাওয়া গিয়েছে। তাদের চোখগুলো বিস্ফারিত হয়েছিল, যেন তারা মরে যাওয়ার আগে কিছুটা দেখে খুব ভয় পেয়ে গেছিল, বুঝলেন? হ্যাঁ। বাবা, ডাক্তারবাবু আপনি এসব ব্যাপারেও খোঁজ রাখেন দেখছি। আসলে ওই সমস্ত বিষয় জানতেই আমার একটু ভালো লাগে আর কি। তাছাড়া ওই ঘটনাটার পর আমি একটু খোঁজ খবর করেছিলাম। হ্যাঁ। আপনি ডাক্তার হয়েও এসব বিশ্বাস করেন? দেখুন, বিশ্বাস করি সে কথাটা তো বলিনি একবারও। নানান খোঁজ খবর নেওয়া, বিভিন্ন জায়গার ইতিহাস জানা, এসবগুলো আমার শখ, তাই ওই খোঁজ নিয়েছিলাম আর কি। 8 বছর আগে ওই কটেজে কি হয়েছিল? এটাও জানতে পেরে গেছো? সত্যি, এককালে গল্প উপন্যাসে গোয়েন্দাদের দুর্দান্ত সব ক্ষমতার কথা পড়েছি, কিন্তু আর চোখের সামনে দেখে নিলাম। না না আশুতোষবাবু, আমাদের তেমন কোনো ক্ষমতা নেই, আমরা অতি সাধারণ মানুষ। অভ্র ওটা জেনেছে আজ সকালে ওসি বড়ুয়ার কাছ থেকে। তাও কি হয়েছিল সেটা আমরা জানি না। আপনি জানেন নাকি? তখনও আমি এখানে আসিনি, কিন্তু ঘটনার কথা বেশ কয়েকজন স্থানীয়র কাছে শুনেছি। বছর 8 আগে ওই কটেজে একটা পরিবার এসেছিল আর কি, মানে কিনেছিল। 3 জনের পরিবার, একজন বৃদ্ধ, তার বৃদ্ধা স্ত্রী আর একটা ছেলে। তারা কটেজটার সংস্কার করেছিল বলেই ওটা এখনো টিকে আছে। স্থানীয়দের কাছে শুনেছি থাকতে শুরু করার পরের মাস 7 পরিবারটা ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ একদিন উধাও হয়ে যায়। উধাও হয়ে যায়? হ্যাঁ, তাই তো শুনেছি। পরিবারটা নাকি স্রেফ উধাও হয়ে গেছিল, কেউ তাদের কাউকে কোথাও যেতে দেখেনি। সে সময় মিসিং কেসও করা হয়েছিল। মিথ্যে বলে লাভ নেই, পুলিশ বেশ কিছুদিন ধরে খোঁজাখুঁজি করেছিল, কিন্তু কিচ্ছু জানা যায়নি। ইভেন এখনো পর্যন্ত তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। এরপরেও কি তোমরা ব্যাপারটাকে লৌকিক বলবে? ভেবে দেখো,
একটা গোটা পরিবার জাস্ট উধাও, তাও আবার এত বছর ধরে। এটা কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? মানুষের পক্ষে অনেক কিছুই সম্ভব, কাজটা মানুষদেরও হতে পারে। তার মানে তোমার বিশ্বাস আগের কাজগুলো বা এই কাজটা মানুষ বা মানুষরা করেছে? শুধু বিশ্বাস নয় লাইরি মশাই, এ আমার স্থির বিশ্বাস। আপনার এই বিশ্বাসের কারণ? সেটা এখনো বলার সময় আমার আসেনি, যথা সময় ঠিক জানতে পারবেন। তার মানে এই দেখেছেন, কথাটা আপনাদের বলতেই ভুলে গেছি। নতুন ওসি এই দুই গোয়েন্দাকে কেসটা তদন্ত করার জন্য অনুরোধ করেছেন। এখন কেসটা ওরাই দেখছে। তা বেশ, চোখের সামনে সত্যিকারের গোয়েন্দাদের কাজ করতেও দেখা যাবে, কিন্তু কেসটা সলভ হবে তো? লাহিড়ী মশাইয়ের কথার মধ্যে লুকিয়ে থাকা তীব্র ব্যঙ্গটা শুভ্র আর অভ্র দুজনেই বেশ ভালোভাবেই টের পেল। নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করল ওরা। এমন সব পরিস্থিতিতে উত্তর দেওয়ার কাজটা অভ্রর। তার একমাত্র কারণ শুভ্রর রাগ। ছেলেটা এমনিতে শান্ত স্বল্পভাষী হলেও রেগে গেলে একেবারে পাগল হয়ে যায়। সামনে তখন কে আছে না আছে সেসব খেয়াল ওর থাকে না। অল্প হেসে অভ্র একটা ফিরতি বান ছুঁড়ল। তা তো ভালোই হবে, আপনি একটা প্লট পাবেন, এমন একটা উপন্যাস যেখানে গোয়েন্দাগিরি আর অলৌকিকতা দুটোই থাকবে। লেখক মশাই অভিজ্ঞ ব্যক্তি, খোঁটাটা টের পেয়েই সম্ভবত তিনি চুপ করে গেলেন। এই বান ছোঁড়াছড়ি থামাতেই ডাক্তার মিত্র বললেন, তোমরা কেসটা তদন্ত করছো, খুব ভালোই হলো একদিক থেকে। এই ব্যাপারটা আর একটা নিষ্পত্তি হওয়ার দরকার আছে। ডাক্তারের কথা শেষ হবার আগে শুভ্রর মোবাইলটা শব্দ করে বেজে উঠল। নাম্বারটা দেখেই শুভ্র চিনতে পারল অফিসার অখিল বড়ুয়ার নাম্বার। ও এক্সকিউজ মি। মোবাইলটা নিয়ে উঠে গেল শুভ্র। আজ ওদের আড্ডা একটু তাড়াতাড়ি শেষ হলো। 8টার দিকে সকলে চলে গেলেন। ডিনারের সময় আশুতোষবাবু জিজ্ঞাসা করলেন, তা ব্যাপারটা তোমরা কি বুঝছো? আগেই তো বলেছি, আমার স্থির বিশ্বাস কাজটা মানুষের। কাল সকাল থেকে পুরো দমে তদন্ত শুরু করব। অফিসার বড়ুয়া তখন ফোন করে সেই কথাই বললেন। এবারে দেখা যাক কতদূর কি করতে পারি। আপনি ব্যাপারটাকে ঠিক কিভাবে দেখছেন? আমিও তোমাদের সাথে একমত। কাজটা না মানুষেরই। ভূত প্রেতে যে আমার একেবারেই বিশ্বাস নেই সেটা বললে ভুল হবে, কিন্তু তবুও ব্যাপারটা যে ভৌতিক সেটা কেন জানি না মেনে নিতে পারছি না। এরপরে ওদের আর কোনো কথা হলো না। দুই বন্ধু ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কফি খেয়ে শুভ্র আর অভ্র বেরিয়ে পড়ল ব্রেথহুড কটেজের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ওরা দেখল কেউ নেই। এ কি রে, কোনো পুলিশ কর্মী তো দেখতেই পাচ্ছি না। ভালোই তো হলো, কাজ করতে আমাদের কোনো সমস্যা হবে না। আমি গতকালই ওসিকে বলে এই ব্যবস্থা করতে বলেছিলাম। কেন? দেখ, এখনও পর্যন্ত এই কটেজ নিয়ে যা যা গল্প শুনলাম সেসব পরপর সাজালে দুটো সারমর্ম দাঁড়ায়। এক, কটেজটা ভুতুড়ে, এখানে সত্যি অতৃপ্ত আত্মার বাস আছে, তারা কোনো জীবিত মানুষের উপস্থিতি বরদাস্ত করে না। আর দুই, এই কটেজের শেষ কয়েক বছর ধরে এমন কিছু একটা চলছে যা অতি গোপনীয়, আর সেই গোপনীয়তা রক্ষার্থেই খুনগুলো করা হয়েছে। বুঝলাম। তা কি এমন হতে পারে বলে মনে করছিস? হতে তো অনেক কিছুই পারে, কটেজটা একবার ভালো করে খুঁজে দেখা দরকার। জানিস তো, পুলিশি কাজ আমার খুব একটা পছন্দের নয়, ওরা বড্ড দায়সারাভাবে কাজ ছাড়ে। তাহলে আর দাঁড়িয়ে থেকে কি লাভ? চল খুঁজি তাড়াতাড়ি। আচ্ছা, খুঁজবোটা কি? সেটা তো আমি জানি না, তবে সন্দেহজনক কিছু পেলেই তুলে নিবি। ওকে বস, লেটস গো। কটেজে ঢুকে ওরা প্রথমে দীনেশবাবুর লাশ যে ঘরে পাওয়া গিয়েছিল সেই ঘরে ঢুকল। ঘরটা আগের দিনের মতোই আছে, শুধু মেঝেতে যেখানে দীনেশবাবুর লাশ পড়েছিল সেখানটায় চুন দিয়ে দাগ করা আছে। পরিবর্তন বলতে এটুকুই। দুজনে তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরটা ভালো করে পরীক্ষা শুরু করল। প্রায় মিনিট 10 খোঁজার পরে অভ্র বলল, এখানে তো কিছুই পাচ্ছি না রে শুভ্র। হাল ছাড়িস না, আমি নিশ্চিত প্রমাণ হিসাবে এই কটেজে কিছু না কিছু পাওয়া যাবে। কোনো ক্রাইমই প্রমাণহীন হয় না, খুনি যতই চালাক হোক না কেন কিছু একটা সে ফেলে রাখবেই।
পাশের ঘরগুলো একটু দেখে আয়। আমি যতক্ষণ এই ঘরটায়, আমি ততক্ষণ এই ঘরটা আরেকবার দেখি। অভ্র চলে গেল। শুভ্র এবারে আরও ভালো করে ঘরের প্রতিটা কোণা, দেওয়ালের ফাঁক, ফুটো সব কিছু দেখতে শুরু করলো। আর কিছুক্ষণ পরে একেবারে অপ্রত্যাশিতভাবেই একটা দারুণ জিনিসও পেয়ে গেল। একটা ছোট্ট আধুনিক সাউন্ড রেকর্ডার কটেজের দেওয়ালের একটা ফাটলের মধ্যে এমনভাবে আটকানো ছিল যে সেটা চট করে চোখে পড়ে না। অভ্র, এদিকে একবার আয়। শুভ্রর ডাক শুনে তড়িঘড়ি অভ্র ছুটে এলো। ইতিমধ্যে ছোট্ট যন্ত্রটা শুভ্র ফাটল থেকে বের করে এনেছে। অভ্র ঘরে ঢুকলে সেটা 2 আঙুলে তুলে ধরল ওর দিকে। এটা কি বলতে পারবি? জিনিসটা হাতে নিয়ে দেখল অভ্র। এটা তো একটা মাইক্রো সাউন্ড রেকর্ডার। এটা কোত্থেকে পেলি? এই কারণেই পুলিশি কাজ আমার পছন্দ নয় বন্ধু। ওরা চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু করে না। এই ঘর থেকেই পেলাম এটা। ওটা ওই দেওয়ালের ফাটলটায় আটকানো ছিল, ভালো করে না দেখলে চোখে পড়তো না। তুই পেলি কিছু? না, তেমন কিছুই তো চোখে পড়লো না, কিন্তু ওই রেকর্ডারে কিছু রেকর্ড হয়নি। শুনিনি এখনো শুনিনি। তাহলে শোনা যাক। অভ্র রেকর্ডারটা প্লে করল। রেকর্ডার চালু হতেই শোনা গেল দীনেশবাবুর গলা। আজ 13ই জুলাই 2025। আমি আছি রিম্বিকের ব্রেথহুড কটেজে। এখন রাত 10টা। এরপরে বেশ অনেকক্ষণ ঝিঁঝির ডাক আর খুচখাচ নানান শব্দ হলো। তারপরে আবার দীনেশবাবুর গলা শোনা গেল, তবে এবারে স্বরে বিস্ময়ের সুর। এ কি, আপনি এখানে? আপনি আপনি কি করছেন? এ কি কি স্প্রে করছেন? ব্যাস, এখানেই কথা শেষ। শেষ কথাগুলো শুনে মনে হলো দীনেশবাবু জ্ঞান হারিয়েছিলেন। আবার নিস্তব্ধতায় ঢেকে গেল সব কিছু। শুভ্র আর অভ্র আরও কিছুক্ষণ রেকর্ডারটা চালিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু আর কিছুই শোনা গেল না। অভ্র বিস্মিত চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর ঠোঁটের কোণায় তখন অল্প হাসি। আর তো কোনো সন্দেহই নেই যে কাজটা মনুষ্যকৃত। কিন্তু কি? সেটাই তো এবারে খুঁজে বের করতে হবে মিস্টার অভ্রজ্যোতি সান্যাল। কেসটা এবারে বেশ রংচঙে হয়ে উঠছে। দীনেশবাবুর পোস্টমর্টম রিপোর্টটা এবার আসা খুব দরকার। এখন চল বাড়ি ফিরি। এখানে আপাতত আর কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। আর হ্যাঁ, এই রেকর্ডারের কথা শুধু আমাদের মধ্যেই থাকবে। অফিসার বড়ুয়া বা আশুতোষ বাবু কাউকে কিচ্ছু বলা যাবে না। আরে জানি, এখন চল। অর্কিড হোমস্টেতে ফিরে শুভ্র সোজা ঘরে চলে গেল। আবার আকাশ পাতাল ভাবতে শুরু করল। সেই সাথে ওই পকেট ডায়েরিটায় খসখস করে কিসব যেন লিখতে শুরু করল। অন্যদিকে অভ্র আশুতোষবাবুর সঙ্গে গল্প জুড়ে দিল, যদিও তদন্ত সংক্রান্ত সব কথাই দারুণ নিপুণতার সঙ্গে এড়িয়ে গেল। লাঞ্চের পরে অভ্র ঘরে গিয়ে শুভ্রকে বলল, বলছি, সারাক্ষণ এত কি ভাবছিস, কি লিখছিস, আমাকে একটু বল। না হয় আমার একটু বুদ্ধি তোর থেকে কিছুটা কম, তবুও তো আমি তোর পার্টনার। ফালতু বকিস না, এখন আর কি করার সময় নয়। তারপরে ওর পকেট ডায়েরিটা এগিয়ে দিল অভ্রর দিকে। ডায়েরিটা নিয়ে অভ্র দেখল ডায়েরির পাতায় বেশ কিছু কাটাকুটির পরে দাগ নম্বর দিয়ে 6টি প্রশ্ন লেখা আছে। 1. 8 বছর আগে পরিবারটা গেল কোথায়? 2. তারা যদি মৃতই হয় তাহলে তাদের লাশ গেল কোথায়? 3. দীনেশবাবুর চোখ কি ভয়ে বিস্ফারিত ছিল, নাকি অন্য কোনো কারণ আছে? 4. ভূতের কি আঙুলের দাগ পাওয়া যায়? 5. ভূতকে কি কেউ আপনি বলে সম্বোধন করে? 6. ওই রাতে আর কে ছিল ওই কটেজে? প্রশ্নগুলো পড়ে ডায়েরিটা শুভ্রকে ফিরিয়ে দিল অভ্র। আপাতত এই কটা প্রশ্নের উত্তর জানতে হবে আমাকে। আমি শিওর
এই প্রশ্ন কটার উত্তর যদি আমি ঠিকঠাকভাবে পেয়ে যাই, তাহলে কেসটার আসল রহস্য একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু রেস্ট নেওয়া যাক, বুঝলি? বিকেলের দিকে একটু বেরোতে হবে, অফিসার বড়ুয়ার সাথে একটু কথা বলা দরকার। তবে আবারও মনে করিয়ে দিই, আমাদের তদন্তের ব্যাপারে ওনাকে কিন্তু বিশেষ কিছু জানানো যাবে না। ঠিক আছে। বিকেলে শুভ্র আর অভ্র বেরোলো একটু চারপাশটা ঘুরে দেখতে। অভ্র যদিও স্পষ্ট বুঝতে পারছিল প্রাকৃতিক শোভার প্রতি তার বন্ধুর কোনো মন নেই। শুভ্রর মন মাথা জুড়ে এখন শুধুই এই কেসটা। জাপানিজ পিস প্যাগোডায় গিয়ে অফিসার বড়ুয়ার সাথে দেখা হয়ে গেল। শুভ্র আর অভ্রকে দেখে উনি হাসি মুখে এগিয়ে এলেন। ভাবছিলাম আজ সন্ধ্যের দিকে একবার আপনার কাছে যাব, এখানে দেখা হয়ে ভালোই হলো। আপনি কি ব্যস্ত? আরে না না, এসেছিলাম একটু জিজ্ঞাসাবাদ করতে। বললাম না, এখানে আমি নতুন, ঠিক করে জায়গাটা চিনেই উঠতে পারিনি, তার মধ্যেই এসব। তাই স্থানীয়দের সাথে একটু কথা বলতে বেরিয়েছি। তবে অল্প সময়ে বেশ ভালো তথ্য পেয়েছি, বুঝলেন? ওই কটেজের ইতিহাস তো একেবারেই ভালো নয়। এর আগেও বেশ কয়েকবার ওখানে মানুষ নাকি মারা গেছে। হ্যাঁ, আমরাও ব্যাপারটা শুনলাম। ইভেন 8 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটাও শুনলাম। ও, শুনেছেন? সত্যি বেশ কিন্তু অদ্ভুত ঘটনা বলতেই হবে। কিন্তু মূল কথা হচ্ছে খুনির তো কোনো দেখাই নেই, তার ওপর এইসব হিস্ট্রি কেসটাকে আরও জটিল করে দিচ্ছে। ঠিকই বলেছেন। আচ্ছা, পোস্টমর্টমের কি হলো? বডি পাঠানো হয়েছে, আগামীকাল সন্ধ্যের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। আপনারা নতুন কিছু কি জানতে পারলেন? না অফিসার, কটেজের অদ্ভুত সব ইতিহাস ছাড়া তেমন কিছুই জানতে পারিনি। দীনেশবাবুর বাড়ির লোকজনদের জানানো হয়েছে? আমরা খবর নিয়েছি, ওনার আত্মীয় বলতে কেউই নেই। ওনার কোনো শত্রু বা কারোর সাথে ঝামেলা ছিল কি না সেসব ব্যাপারে খবর নিয়েছি। কোথাও কোনো সমস্যা ছিল না। আর এখানে ভদ্রলোক যে কদিন আছেন, কারোর সাথে কোনো ঝামেলাও হয়নি, কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও নেই। মোট কথা পুরো ক্লুলেস। বুঝতেই পারছি না যে কে খুন করলো ওনাকে। আমাদেরও অবস্থা একই রকম। চলুন ওই দোকান থেকে একটু চা খাওয়া যাক, বেশ ভালো করে চাটা। তিনজনে দোকানে গিয়ে 3 কাপ চা নিয়ে পাশে একটা বেঞ্চে বসল। আরও কয়েকটা বেঞ্চ পাতা রয়েছে। ওদের ঠিক সামনের বেঞ্চে জনাচারেক স্থানীয় লোক বসে চা খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে। সেই কথাগুলোই ওদের কান টানল। হিন্দিতে কথা বলছে বলে বুঝতেও ওদের কোনো সমস্যা হলো না। ওদের কথাবার্তার সারমর্ম এই: গতকাল রাতে এখানকার একটি ছেলে সাহস দেখিয়ে ওই কটেজের কাছে গিয়েছিল। ছেলেটা ফিরে এসেছে, কিন্তু ভয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছে। সে নাকি ওই কটেজের মধ্যে আত্মাদের দেখতে পেয়েছে। অফিসার বড়ুয়া গিয়ে লোকগুলোকে ভালো করে জিজ্ঞাসাবাদ করলেন। ছেলেটার বাড়ি কোথায় সেটা জেনে নিলেন। একবার ছেলেটার কাছে চলুন তো। অফিসার বড়ুয়ার জিপে করে ওরা 3 জনে বেরিয়ে পড়ল। ছেলেটার বাড়িতে গিয়ে তার অবস্থা দেখে ওরা 3 জনেই বেশ অবাক হলো। ওকে বেঁধে রাখতে বাধ্য হয়েছে বাড়ির লোক। ছেলেটি নাকি সারাক্ষণ ভয়ার্ত কণ্ঠে চিৎকার করেই চলেছে। বাড়ির লোকের সঙ্গে কথা বলে ওরা জানল ছেলেটি গতকাল সন্ধে পর্যন্ত একদম ঠিকঠাকই ছিল, কিন্তু রাতে ওই কটেজের কাছে যাওয়ার পর থেকেই এমন পাগল হয়ে গেছে। সব কথা শুনে ওরা সেখান থেকে বেরিয়ে এলো। জিপে উঠে অফিসার বড়ুয়া জিজ্ঞাসা করলেন, বলছি কটেজটার আশেপাশে কি কিছু পুলিশি পাহারা বসাবো? একদম এই বোকামোটা করবেন না অফিসার। ব্যাপারটা কি বলুন তো, মনে হচ্ছে আপনি কিছু গেস করেছেন। গেস করার কিচ্ছু নেই অফিসার, সমস্যা যা আছে তা ওই কটেজেই আছে, কিন্তু সেটা কি তা আমরা জানি না। আমার ধারণা খুনি বা খুনিরা ওই কটেজে এখনও যাতায়াত করছে। এই ব্যাপারটারই ফায়দা আমাদের নিতে হবে। সেই জন্যই তো পাহারা দেওয়ার কথা বলছি। কিন্তু সেটা করলে অপরাধীরা সাবধান হবে। আমার বিশ্বাস অপরাধী বা অপরাধীরা এখানকারই, আর ওই কটেজে অন্য কিছু চলছে, আর সেটা বেশ কয়েক বছর ধরেই চলছে। অন্য কিছু বলতে?
সেটাই তো জানতে চেষ্টা করছি অফিসার। এরপরে ওদের আর তেমন একটা কথা হলো না। অফিসার বড়ুয়া ওদের অর্কিড হোমস্টের সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। আকাশের মেঘ দুপুরের পর থেকেই আবার জমাট বাঁধতে শুরু করেছিল। ওরা হোমস্টের ভিতরে পা দিতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আশুতোষবাবু আর অভ্র যথারীতি সন্ধ্যাকালীন আড্ডা শুরু করল। আলোচনার বিষয় ব্রেথউড কটেজ। কিন্তু শুভ্র বসল না। ঘরে এক কাপ কফি পাঠিয়ে দিতে বলে ও নিজের ঘরে চলে গেল। এদিন আড্ডার অন্যান্য সদস্যরা কিন্তু এলেন না। সম্ভবত বৃষ্টির জন্যেই তারা আসেননি। প্রচণ্ড একটা বজ্রপাতের শব্দে অভ্রর ঘুমটা ভেঙে গেল। উঠে বসে পাশে তাকাতেই ওর অবশিষ্ট ঘুমটাও উড়ে গেল। শুভ্র সেখানে নেই। মুহূর্তের মধ্যে অভ্রর মাথায় একটা কথা খেলে গেল। আচ্ছা, ব্রেথউড কটেজের দিকে শুভ্র যায়নি তো? প্রশ্নটা মাথায় আসা মাত্রই কেউ অভ্রর ভিতর থেকে উত্তর দিল, হ্যাঁ, ও ওখানেই গিয়েছে। সাথে সাথে অভ্র বিছানা ছেড়ে উঠে পড়ল। মোবাইলের সময় দেখল কাঁটায় কাঁটায় রাত 1টা। বাইরে তুমুল বেগে বৃষ্টি হচ্ছে তখন, কিন্তু এসব ভাবার তখন আর সময় নেই। একটা টর্চ নিয়ে অভ্র ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু হোমস্টের সদর দরজার কাছে গিয়েই অভ্র দেখল শুভ্র আসছে। তার জামা প্যান্ট সব ভিজে সপ করছে। এত রাতে কোথায় গিয়েছিলিস? শুভ্র কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেল। অভ্র ছাড়বার পাত্র নয়। সেও পিছন পিছন ঘরে ঢুকল। আবার জিজ্ঞাসা করল, আরে কি হলো বলবি তো? এত রাতে একা কোথায় গিয়েছিলিস? তুই জানিস আমি কোথায় গিয়েছিলাম? অন্তত আন্দাজ তো করতেই পারিস। ব্রেথউড কটেজে? রাইট মাই ফ্রেন্ড। আমাকে ডাকলি না কেন? আর তাছাড়া এই বৃষ্টির মধ্যে ছাতা না নিয়ে? এমন অন্ধকার আর বৃষ্টি স্নাত রাতি তো অপরাধীদের জন্য আদর্শ সময়। এমন সময় তো তারা পুরো দমে জেগে ওঠে, তাই না? আর তাদের ধরারও সবচেয়ে ভালো সময় ঠিক এরকম একটা রাত। ধরতে পেরেছিস নাকি? তিষ্ট বন্ধু। তবে এইটুকু বলতে পারি, এই মিনিট খানেকের বৃষ্টিতে ভেজা এই রহস্যটার জাল অনেকটাই গুটিয়ে আনতে সাহায্য করেছে। বলতে গেলে মোস্ট ভাইটাল পার্টটা প্লে করলো। শোন, আমার সাথে হেয়ালি করবি না। বল না, কি জানতে পারলি? এখন নয়, কাল সকালে বেরিয়ে সব বলবো। মনে রাখবি, এবার থেকে আমাদের আরও সাবধানে পা ফেলতে হবে। আমাদের কাজের কথা যেন কাকপক্ষীতেও টের না পায়। আচ্ছা, তাই হবে। শেষ একটা প্রশ্নের উত্তর দে। বল। এই রহস্যের ওপর থেকে পর্দার উদ্ঘাটন কবে হবে? এক্স্যাক্ট ডেটটা এখনই বলা কঠিন, তবে খুব তাড়াতাড়ি হবে আশা করছি। চল এখন গুড নাইট। রাত অনেক হয়েছে, বৃষ্টিতে ভিজে ঘুমও পাচ্ছে খুব আমার। তুইও শুয়ে পড়। হ্যাঁ, কাল সকালে কিন্তু বৌদ্ধ মঠটা দেখতে যাব। আমার একটু শান্তির দরকার। কথা শেষ করে ভিজে জামা প্যান্ট পরিবর্তন করে বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে গেল শুভ্র। অভ্র অল্পক্ষণ বিস্মিত এবং কৌতূহলী চোখে শুভ্রর দিকে তাকিয়ে রইল। তারপরে দাঁড়িয়ে থাকা বৃথা বুঝেই ও কম্বলের তলায় সেঁধিয়ে গেল। পরের দিন সন্ধেবেলায় যথারীতি লাহিড়ি মশাই, তার ভাইপো আর ডাক্তারবাবু এলেন অর্কিড হোমস্টেতে আড্ডা দিতে। প্রথমে অল্প দু একটা কথা বলার পরে লাহিড়ি মশাই শুভ্র আর অভ্রকে জিজ্ঞাসা করলেন, তা গোয়েন্দাদয়, কাজ কেমন এগোচ্ছে? বেশ ভালোই লাগছে লাহিড়ি মশাই। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই কেসের নিপত্তি করতে পারবো। তাই নাকি? বাহ, ভালো কথা তো। মানুষও তাহলে ভূত ধরতে পারে। মানুষ চাইলে তো অনেক কিছুই করতে পারে, তাই না? সে তো বটেই। তা খুনি কে, সেটা কি জানতে পেরেছ? আগে না। সে কি? এই যে তোমার বন্ধু বলল তোমাদের কাজ খুব ভালো এগোচ্ছে। ঠিকই বলেছে অভ্র, কাজ ভালোই এগোচ্ছে। এই আসলে কখনো সামনে থেকে কোনো সত্যিকারের গোয়েন্দাকে আমি কাজ করতে দেখিনি, তাই তোমাদেরকে দেখে আমি দারুণ এক্সাইটেড ফিল করছি, বুঝলে তো? কেমনভাবে এগোচ্ছ সেটা কি একটু বলা যাবে? হ্যাঁ ডাক্তারবাবু, সরি,
কেস সলভ করার আগে পর্যন্ত কেসের ব্যাপারে কোনো কথা বলতে আমরা ইচ্ছুক নই। এটা আমাদের প্রফেশনাল এথিক্স বলতে পারে। আর একটু ধৈর্য ধরুন না, খুব শিগগিরই তো সবার সামনে আসতে চলেছে। উনি জানতে যখন চাইছেন তখন আমাদের নেক্সট স্টেপটার কথা বলা যেতেই পারে। আর এনারা তো আমাদের পরিচিতই, তাই না? অপরাধের সাথে কারোর কোনো সম্পর্ক নেই। আমরা দুজনে ঠিক করেছি আজ রাত্রিটাই কটেজে কাটাবো। যদি সত্যিই ভূত থাকে তাহলে সে বা তারা আমাদের দেখা দেয় কি না সেটা আমি একবার দেখতে চাই। এমন কোনো অভিজ্ঞতা আমাদের নেই, তো ভালোই হবে। এতটা রিস্ক নেওয়া কি ঠিক হচ্ছে? মানে মানো আর না মানো, এই কটেজে এর আগে এতগুলো মৃত্যু যে হয়েছে সেটা তো ঠিক। তারপরেও এখানে রাত কাটানোটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। তা তোমরা পুলিশ প্রোটেকশন নিয়ে থাকছো তো? আগে না, দীনেশবাবুই বলেছিলেন এসব ব্যাপারে বেশি লোক থাকাটা ঠিক নয়। আমরা দুজনে থাকবো শুধু। এরপরে আরও কিছুক্ষণ ওদের কথাবার্তা চলল। 8:30টার দিকে সকলে চলে গেলে শুভ্র আর অভ্র খেয়ে দিয়ে তৈরি হয়ে নিল। 9:30টার মধ্যে ওরা বেরিয়ে পড়ল ব্রেথউড কটেজের উদ্দেশ্যে। ব্রেথউড কটেজে গিয়ে আশেপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে বসতে বসতেই শুভ্রদের 10:30 বেজে গেল। চারিদিক তখন ঘুটঘুট করছে অন্ধকারে। আলো বলতে আশুতোষবাবু ওদের যে দুটো এমার্জেন্সি লাইট দিয়েছেন সেই দুটোই, আর শব্দ বলতে ঝিঝির কোরাস আর ঝিরিঝিরি বৃষ্টির শব্দ। এমন পরিবেশে ভয় পাওয়াটাই খুব স্বাভাবিক। পরিবেশেই কেমন যেন একটা ভয় ভয় ভাব। কিছু খাওয়া দাওয়া সাথে করে আনা উচিত ছিল, বুঝলি? এরকম টান টান মুহূর্তে তোর খিদে পাচ্ছে? আরে রোমাঞ্চিত হলেই তো আমার খিদে পেয়ে যায় বেশি করে। তুই শালা বদলাবি না? না, এখন শোন, দুটো কথা বলে রাখি। ঘুমোলে চলবে না, যখন তখন আমাদের উপর অ্যাট্যাক হতে পারে, যে কোনো রকমের অ্যাট্যাক। সে আর নতুন কি বন্ধু, এটাই তো আমাদের পেশা। কবে মরে যাব কে জানে। নতুন কিছু বল। ড্রাগ অ্যাট্যাকও হতে পারে। মানে? অফিসার বড়ুয়া ফোন করেছিলেন দীনেশবাবুর শরীরে ড্রাগ প্রবেশ করেছিল বা করানো হয়েছিল। ওই যে ছেলেটা পাগল হয়ে গেছে, আমি নিশ্চিত সেটার কারণও ড্রাগ। ছেলেটা চোখই সেই কথা বলে দিচ্ছিল। কি বলছিস? ঠিকই বলছি। এমন কোনো একটা ড্রাগ ওরা ইউজ করছে যেটা শরীরে যেতেই মানুষ প্রচণ্ড ভয় পায়। অনেক রকমের ড্রাগ হতে পারে, কিন্তু এক্স্যাক্ট কি ড্রাগ ইউজ হচ্ছে সেটা জানতে আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। যা বলছিস সেসব শুনে মনে হচ্ছে না কাল সকাল দেখতে পাবো ভাই। তুই নয় শালা সামরিক প্রশিক্ষণ নিয়েছিস, একাই 10 জনকে দেখে নিতে পারিস, আমি একা কি করব? তুই বা কম কোথায়? গতরটা দিন দিন যা বানাচ্ছিস, স্রেফ যদি শুয়ে পড়িস তাতেই গোটা 3 লোক চিড়ে চাপটা হয়ে যাবে। এতটা রিস্ক থাকলে আমি ওসিকে জানিয়ে আসতাম। তুই কি ভয় পাচ্ছিস? ধুর শালা, ভয় পেলে আসতামই না। কিন্তু সত্যি করে বলতো, তোর মার্কা মারা অনুমানটা কি বলছে? রিস্ক যে আছে সেটা স্বীকার করছি, কিন্তু সব ঠিকঠাক থাকলে কাল সকালেই জবনিকা ভাত। এই যে ভালো খবর শোনালি রে, সব চিন্তা ভাবনা দূর হয়ে গেল। দেখা যাক কি হয়। এখন চল একটু ফিশ খেলা যাক। তাস এনেছিস? আশুতোষবাবু আমার কাছে 1 ফ্লাস্ক কফি আর 2টো কাপও দিয়েছেন। উফ, ফাটিয়ে দিয়েছ বন্ধু, দুটোই বের কর। ওরা কফি খেতে খেতে তাসে মেতে উঠল। রাত 1টার দিকে অভ্র উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়া, একটু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি। এই, চুরি করবি না কিন্তু। ফালতু বকিস না। রিভলভারটা সাথে আছে তো? অভ্র জ্যাকেট তুলে কোমরে গোঁজা রিভলভারটা দেখিয়ে দিল। সাবধানে যা, আর বেশি দূরে কোথাও যাস না যেন। অভ্র শীষ দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেল। বৃষ্টির তেজ তখন বেশ কিছুটা বেড়েছে। অভ্র কটেজের সামনের বারান্দায় গিয়ে দাঁড়ালো। টর্চটা পকেটে গুঁজল। সামনে তখন ঘুটঘুট করছে অন্ধকার। কাজ সেরে অভ্র কটেজের ভিতরে এসে ঢুকল, আর টর্চের আলোর বলয়ের মুখে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখতে পেল। এক বৃদ্ধ ওর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। লোকটার পরনের পোশাক আধুনিক একেবারেই নয়, আর অদ্ভুতভাবে সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে সে। কে কে?
কোনো সাড়া এলো না। লোকটা একই রকমভাবে চুপ করে দাঁড়িয়ে রইল। কে আপনি? এখানে কি করছেন? এবারে লোকটার শরীরে একটা মৃদু স্পন্দন দেখা গেল। আর পরক্ষণেই ঘটল একটা ভয়ঙ্কর ঘটনা। লোকটার মাথাটা ঘুরে গেল অভ্রর দিকে। পরক্ষণেই সে তেড়ে আসলো। এমন একটা আকস্মিক ঘটনা কারোর পক্ষে সহ্য করা সম্ভব নয়। অভ্রও পারল না। ও চিৎকার করে উঠল, শুভ্র! শুভ্র ঘরের ভিতরে চুপচাপ বসেছিল। অভ্রর চিৎকারটা শুনেই ও রিভলভার উঁচিয়ে ঘরের বাইরে ছুটল। কিছুটা গিয়েই ও অভ্রকে দেখতে পেল। সে দু হাতে চোখ মুখ ঢেকে চিৎকার করছে। শুভ্র ছুটে গিয়ে প্রথমে অভ্রকে জড়িয়ে ধরল। তারপরে ওর চোখ দুটো দেখল। ওর সন্দেহই ঠিক। অভ্রর ওপরেও ড্রাগ প্রয়োগ করা হয়েছে, কিন্তু ঠিক করে করতে পারেনি। সম্ভবত পুরো ডোজ দেওয়ার আগেই অভ্র চিৎকার করতে শুরু করেছে। যা হোক করে অভ্রকে ঘরে নিয়ে গিয়ে বসালো শুভ্র। আরও কিছুক্ষণ সময় নিয়ে তাকে শান্তও করল সে। তারপর জিজ্ঞাসা করল, কি হয়েছিল? গুছিয়ে বলতে না পারলেও অভ্র মোটামুটি করে সব কিছু বলল। জানালো ওর মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। খুব জোরে বেঁচে গেছিস। ড্রাগটা অল্প করে কাজ করেছে। পুরো ডোজ যদি নিতিস তাহলে জানি না কি হতো। ওই কারণেই তুই ভুলভাল দেখেছিস আর ভয় পেয়েছিস। কিন্তু ওরা আমাকে ড্রাগটা দিল কেমন করে সেটা তো বুঝতে পারলাম না। আচ্ছা, তোর গায়ে কি কখনো কিছু ফোটার মতো অনুভূতি হয়েছিল? না। কোনো অদ্ভুত গন্ধ? হ্যাঁ, কটেজের মধ্যে ঢুকতেই একটা সোদা সোদা গন্ধ পেয়েছিলাম। ভেবেছিলাম ভিজে কাঠের গন্ধ। এই তো ধরতে পেরেছি। মানে? ওরা কোনো জায়গায় লুকিয়ে ড্রাগটা স্প্রে করেছিল। চল তো একবার। ও, তুই কি যেতে পারবি? মাথাটা খুব যন্ত্রণা করছে রে, কিন্তু কিন্তু পারবো বলে মনে হচ্ছে। বেশ, চল তাহলে। দুটো জোরালো এমার্জেন্সি লাইট নিয়ে ওরা ঘরের বাইরে এলো। ঠিক কোথায় গন্ধটা পেয়েছিলিস মনে আছে? অভ্র টলতে টলতে সামনের দিকে এগিয়ে গিয়ে কটেজের মূল দরজার সামনে দাঁড়ালো। যতদূর মনে পড়ছে এখান থেকে ঢুকতেই গন্ধটা পেয়েছিলাম। লাইটটা ধর তো, আমি একটু খুঁজি। আমি শিওর এখানে কোনো গুপ্ত কুঠুরি বা এই জাতীয় কিছু একটা থাকবেই থাকবে। তারপরে তন্ন তন্ন করে জায়গাটা ওরা খুঁজতে শুরু করলো। অল্পক্ষণ পরে অভ্র ঠিক করলো ও সাহায্য করবে শুভ্রকে। কাঠের তক্তার ওপরে জোরে জোরে পা ঠুকতে ঠুকতে এগোলো। কিন্তু গোটা 6-7 পা যাওয়ার পরেই ওর সাথে ঘটল আরেকটা ঘটনা। পা ঠুকতেই ওর একটা পা তক্তা ভেঙে ভিতরে ঢুকে গেল, আর ও মুখ থুবড়ে সামনে গিয়ে পড়ল। রক্তক্ষরণ না হলেও নাকে বেশ জোরেই চোট খেল। শুভ্র ছুটে এসে প্রথমে অভ্রকে টেনে তুলল। তারপর কি মনে হতে মেঝেতে যে গর্তটা তৈরি হয়েছে সেখানে আলো ফেলল, আর সাথে সাথেই ওদের দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। ওরা স্পষ্ট দেখল জোরালো আলোয় গর্তের অন্ধকারের মধ্যে চকচক করছে একটা মূর্তি। ওটার উজ্জ্বলতাই বলে দিল জিনিসটা নিরেট সোনার। অভ্র অবাক দৃষ্টে শুভ্রর দিকে তাকালো। শুভ্র ওর পিঠ চাপড়ে দিয়ে বলল, সাব্বাস অভ্র, ইউ আর জাস্ট গ্রেট ইয়ার। সাব্বাস, এটাই তো খুঁজছিলাম। তার মানে তুই জানতিস? আন্দাজ করেছিলাম। শিওর তো তোর অবদানে হলাম। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বলবো তোকে, এখন আগে এই জায়গাটা দেখা দরকার। শুভ্র ভাঙা তক্তার একটা কোণা ধরে টান দিল। সাথে সাথে একটা পাল্লা খুলে গেল। ওরা উপর থেকে প্রথমে আলো ফেলে জায়গাটার কিছুটা দেখে নিল। নামার কোনো সমস্যা নেই দেখে দুজনেই নেমে পড়ল। তারপরে হাঁ হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। জায়গাটা কোনো ছোট কুঠুরি নয়, বেশ লম্বা একটা ঘর, অনেকটা হল ঘরের মতো। আর ঘরের দুপাশে সারি দিয়ে দাঁড় করানো আছে
ছোট বড় মাঝারি নানান মাপের মূর্তি। সেগুলোর মধ্যে আবার বেশ কিছু সোনার মূর্তিও রয়েছে, পাথরের মূর্তিও আছে বেশ কিছু, আর সেসবের সঙ্গে রয়েছে দুটো কঙ্কাল, নরকঙ্কাল। এমন একটা ধাক্কা খেয়েই হয়তো অভ্রর মাথা ব্যথাটা বেশ কিছুটা কমে গেল। এমার্জেন্সি লাইটের জোরালো আলোয় একটা মূর্তির দিকে চোখ পড়তে সেটার কাছে এগিয়ে গেল ওরা। কাছে গিয়ে মূর্তিটাকে একটু ভালো করে দেখেই ও চিনতে পারল। শুভ্র, এটা দেখে যা তো, সোমনাথ মন্দির থেকে চুরি যাওয়া নর্তকীর মূর্তিটা না? হ্যাঁ, দেখেছি। শুধু ওইটা নয়, বিগত 7-8 বছরে ভারতের নানান জায়গার প্রাচীন মন্দির থেকে চুরি যাওয়া অনেক মূর্তি এখানে আছে। শুধু মূর্তি নয়, দেখ বেশ কিছু দামি অ্যান্টিকও দেখতে পাচ্ছি। এর মানে? একদম ঠিক ধরেছিস। এই পুরনো ব্রেথহুড কটেজ আসলে স্মাগল করা এইসব মূর্তি রাখার একটা গোডাউন। এটাকে লোকানোর জন্যই এত কিছু নাটক। আর নাটকের অভিনেতা? একজন তো নয়, একাধিক। আপাতত চল, জায়গাটা ভালো করে দেখে নি। আর খুব একটা কিছু দেখারও নেই। যা জানার ছিল জেনেও গেছি, বুঝেও গেছি। ওরা দুজনের লম্বা ঘরটার একেবারে শেষ পর্যন্ত গেল। সেখানে গিয়ে আরেকটা দরজা দেখতে পেল। যে যার রিভলভারটা হাতে তুলে নিল। শুভ্র এক টানে দরজা খুলেই রিভলভার সামনে ধরল, কিন্তু কেউ নেই। সামনে লম্বা সরু অন্ধকার সুড়ঙ্গ পথ। দুজনে একবার দৃষ্টি বিনিময় করে নিয়ে এগোতে শুরু করল। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে ওরা একটা সিঁড়ি দেখতে পেল। সেটা সোজা ওপরে উঠে গেছে। প্রথমে শুভ্র উঠল। মাথার উপরের পাল্লাটা আলতো করে তুলে বাইরেটাকে যতটা সম্ভব দেখল। বৃষ্টি বেশ জোরেই পড়ছে তখন। রিম্বিকে ইলেকট্রিক লাইন আছে, কিন্তু এই তুমুল বৃষ্টির জন্যেই অনেকক্ষণ আগেই লোডশেডিং হয়েছিল। কিন্তু সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অদূরের কটেজটা চিনতে শুভ্রর কোনো সমস্যা হলো না। কটেজের বাইরে বেশ কয়েকটা হ্যারিকেন জ্বলছে। কটেজের দোতলার ঘরের মধ্যেও আলো জ্বলছে। ওটা অনিরুদ্ধ লাহিড়ীর কটেজ। কি দেখতে পাচ্ছিস? লাইট অফ কর, কোনো শব্দ না করে উঠে আয়। অভ্র তাই করল। ওপরে উঠে কটেজটা দেখে সে তো অবাক। ওকে কিছু বলতে না দিয়ে শুভ্র বলল, চুপচাপ হোমস্টের দিকে চল, এখন আর আলো জ্বালাবি না। কিন্তু ব্রেথহুড কটেজে তো আমাদের জিনিসপত্র পড়ে আছে। যা আছে থাক, এখন চল, কাল সকালেই কেল্লা ফতে। অভ্র আর কিছু বলল না। অন্ধকারের মধ্যেই যা হোক করে ওরা অনিরুদ্ধ লাহিড়ীর কটেজ থেকে বেশ কিছুটা দূরে গিয়ে তারপর আলো জ্বালল। হোমস্টের দরজায় কয়েকবার টোকা দিতেই আশুতোষবাবু এসে দরজা খুলে দিলেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা যে বললে কাল সকালে ফিরবে? যা খুঁজতে গিয়েছিলাম তা পেয়ে গেছি আশুতোষবাবু, তাই ফিরে এলাম। ফালতু মশার কামড়কে কি লাভ আছে বলুন? আচ্ছা আচ্ছা, আগে ঘরে গিয়ে ফ্রেশ হও। জামা কাপড় ভিজে আছে, গায়ে মাটিপত্র লেগে আছে। চা সব নিয়ে গিয়েছিলে, সেসবের মধ্যে লাইট দুটো ছাড়াও কিছু সাথে নেই দেখছি। মনে হচ্ছে রোমাঞ্চকর অভিজ্ঞতাই সংগ্রহ করে এসেছো। আগে চেঞ্জ করে এসো, যাও। আমি 3 কাপ কফি করে ফেলি ততক্ষণে। আজ কিন্তু আমাকে সব বলতে হবে, কিচ্ছু লুকলে চলবে না। যাও যাও যাও, ফ্রেশ হয়ে নাও সব। নিশ্চয়ই সব বলবো, আমরা এক্ষুনি আসছি। কিছুক্ষণের মধ্যেই দুজনে জামা প্যান্ট পরিবর্তন করে পরিষ্কার হয়ে চলে এলো। আশুতোষবাবু কফি নিয়ে তৈরিই ছিলেন। ওদের হাতে একটা করে কফি মাগ ধরিয়ে দিয়ে বললেন, নাও এইবারে শুরু করো দেখি। আজ আর কিন্তু কিচ্ছু লুকোনো যাবে না। কফিটা খুব দরকার ছিল আশুতোষ বাবু, থ্যাংক ইউ। আর আমিও আপনার সাথে একমত। শুভ্র আমার কাছে অনেক কিছু লুকিয়ে গেছে। এই, আমাকেও সবটা খুলে বলতে হবে। অনেক সময় লাগবে, কিন্তু একেবারে কাল সকালে শুনলে হতো না? না, এখনই বলতে হবে, তাতে রাত কেটে গেলে যাক। যথারীতি অভ্রও গলা মেলাল। অগত্যা শুভ্রকে বলতেই হলো।
পরের দিন সকাল 10টার মধ্যে অর্ঘেন্দ্র লাহিড়ী, তার ভাইপো অনিরুদ্ধ লাহিড়ী আর ডাক্তার অনন্ত মিত্র অর্কিড হোমস্টেতে চলে এলেন। কিন্তু প্রায় আধ ঘন্টা বসে থাকার পরেও যাদের কথায় তাঁরা এসেছেন তাদের দেখা না পেয়ে লেখক মশাই বিরক্তি ভরা স্বরে আশুতোষবাবুকে বললেন, তা আপনার সেই 2 গোয়েন্দা বন্ধু কোথায়? হ্যাঁ, কটেজে বসে বেশ লিখছিলাম, ফালতুই ডেকে আনলেন। ঠিকই বুঝলেন, বললো যে ওরা নাকি কেসটা সলভ করে ফেলেছে, আমাদেরকে পুরোটা বলতে চায়, কিন্তু তারা কই? আশুতোষবাবু কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু কিছুই বলতে হলো না। শুভ্র আর অভ্র হঠাৎ ঘরে ঢুকল। ওদের পিছন পিছন ঢুকলেন অফিসার বড়ুয়া আর সঙ্গে 3 জন হাবিলদার। শুভ্র গম্ভীর মুখে একটা চেয়ারে গিয়ে চুপচাপ বসে পড়ল। অফিসার বড়ুয়া বসলেন তার পাশে। অভ্র দাঁড়িয়ে রইল। অল্পক্ষণ কিছু ভেবে নিয়ে অভ্র বলতে শুরু করল, আমাদের ডাকে আসার জন্য প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমরা আজ ঠিক কী কারণে একজোট হয়েছি, তবু আমি একবার ব্যাপারটা ছোট্ট করে বলে দিই। কয়েকদিন আগে আমাদের এক বন্ধু দীনেশ দত্ত ব্রেথউড কটেজের রাত কাটাতে গিয়ে মারা যান। ভয়ঙ্কর মৃত্যু, চোখ বিস্ফারিত, গলা টিপে মারা হয়েছিল ওনাকে। এত জোরে গলা টিপে ধরা হয়েছিল যে ওনার ঘাড়ের হাড় ভেঙে গিয়েছিল। আমরা সকলেই জানি ওই কটেজটাকে ঘিরে বহু বছর ধরে একটা ভয় স্থানীয়দের মধ্যে কাজ করছে, কিন্তু আমাদের তদন্তের ফলাফল অনুযায়ী কটেজটায় ভূত প্রেত কিছুই নেই। এত বছর ধরে কাজগুলো যারা করেছে তারা ভূতের থেকেও কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর। বাকিটা আমার বন্ধু শুভ্র আপনাদের বলবে। অভ্র বসে পড়লে শুভ্র উঠে দাঁড়ালো, ধীর পায়ে এসে দাঁড়ালো মাঝখানে। তারপর হঠাৎই ডাক্তার মিত্রকে জিজ্ঞাসা করল, আচ্ছা ডক্টর মিত্র, পেরিকার্ডিয়াম কি সেটা জানেন? পেরিকার্ডিয়াম? না তো, আমি ঠিক জানি না। কি এটা? হ্যাঁ, থাক, ও কথায় পরে আসছি। আগে মূল কথা শেষ করা যাক। লাহিড়ী মশাই আবার অধৈর্য হয়ে পড়ছেন। একদম শুরু থেকেই শুরু করছি। ব্রেথউড কটেজের ইতিহাস, মানে স্যার এন্ড্রিক ব্রেথউড এবং তার স্ত্রী ম্যাডাম ভিক্টোরিয়া ব্রেথউড, এই দুটো চরিত্র সত্যিই ছিল। সাহেব তার স্ত্রীর বদমেজাজের জন্য কলকাতার রমরমা প্র্যাকটিস ছেড়ে এখানে আসতে বাধ্য হয়েছিলেন। এটাও ওনাদের মৃত্যুর রহস্যটা অবশ্য সলভ করতে পারেনি, তবে তারা যে এখানে মারা গিয়েছিলেন সেটাও যে অক্ষরে অক্ষরে সত্যি, সেটা আমরা জানতে পেরেছি। তাদের মৃত্যুর পর স্থানীয়দের মনে যে ভয় জন্মেছিল সেটাও সত্যি। এই পর্যন্ত গল্পে কোনো সমস্যা নেই। সমস্যাটা শুরু হচ্ছে ঠিক 8 বছর আগে থেকে। এখানে উপস্থিত প্রত্যেকেই জানেন 8 বছর আগে ওই ভুতুরে কটেজ কিনেছিল 3 জনের একটা পরিবার। কয়েক মাস পরে পরিবারের 3 জনই একেবারে উধাও হয়ে যায়। আমি স্থানীয় অনেক বয়স্ক ব্যক্তির সাথে কথা বলে জানলাম 8 বছর আগে ওই ঘটনার পর থেকে ওই কটেজের ভুতুড়েপনা দ্বিগুণ হয়ে যায়। মানুষ মরতে শুরু করে। তার আগে পর্যন্ত মানুষের ভয় থাকলেও এসব হয়নি। তাহলে 8 বছর আগে হঠাৎ এমন কি হলো যে একটা গোটা পরিবার এই কটেজ থেকে উধাও হয়ে গেল? ডাক্তারবাবু, উত্তরটা কি আপনি দেবেন? আমি কি করে জানবো কি হয়েছিল আরো 8 বছর আগে? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি এখানে এসেছি মাত্র 1.5 বছর আগে। সেটা আমি ভুলে যাইনি ডাক্তারবাবু, তবে আপনার তো আবার সব বিষয়ে ইন্টারেস্ট আছে, তাই না? তাই জিজ্ঞাসা করছি, আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে জেনেছেন কিছু? ওই যা এখানকার লোকজন জানে, আমিও সেইটুকুই জানি। পরিবারটার সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আমি ঠিক জানি না। জানেন জানেন, আপনি ঠিকই জানেন। শুধু আপনি নয়, আরও কয়েকজন এই ব্যাপারটা জানে। তো যাই হোক, আমি একটা ছোট্ট গল্প বলছি। সালটা 2015। আলিপুর থেকে জেল পালানো একটা স্মাগলিং গ্যাংয়ের সদস্য তখন সংখ্যায় 5। এক মহিলা আর বাকি 4 জন পুরুষ। তাদের কাউকেই আর খুঁজে পাওয়া গেল না, এখনো নয়। কিছু কি মনে পড়ছে ডাক্তারবাবু? হ্যাঁ, খবরটা আমি নিউজ চ্যানেলে দেখেছিলাম,
কিন্তু আমার এসবের সাথে সম্পর্কটা ঠিক কোথায় সেটা তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টাই করছেন না, নাকি বুঝেও অবুঝ হয়ে থাকার? তার মানে হ্যাঁ? শুভ্র এবারে ওর বুক পকেট থেকে একটা আংটি বের করে বলল, এটা চিনতে পারছেন? না না না, চিনতে পারছি না। আচ্ছা, নাটক করে কোনো লাভ নেই ডক্টর মিত্র। কেউ লক্ষ্য না করলেও প্রথম দিনই যে আংটিটা আপনার ডান হাতের অনামিকায় আমি দেখেছি, এখনও সেখানে আংটির গোল দাগও হয়ে আছে। তা আমি কি আপনার আসল নামটা বলবো? আরে কি সমস্ত যাতা বলে যাচ্ছ আমার সম্বন্ধে? ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মি। আই নো এভরিথিং অ্যাবাউট ইউ মিস্টার বিজয় কাপাডিয়া। এইবারে ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা। ডাক্তার মিত্রের ছদ্মবেশধারী বিজয় কাপাডিয়া হঠাৎই তার জ্যাকেটের পকেট থেকে একটা রিভলভার বের করে সোজা ধরল শুভ্রর দিকে। ওনার মুখের সকল বিস্ময়ে উড়ে গিয়ে এবারে একটা নৃশংসতা খেলে গেল। উনি বললেন, এটা কলকাতা নয় শুভ্র কল্যাণ, আর সবই যখন জানো বুঝতেই পারছো আমিও কোনো সাধারণ অপরাধী নয়। আমাকে আন্ডার এস্টিমেট করে তুমি একেবারে ঠিক করোনি। রিভলভারটা নামান। অফিসার বড়ুয়াও তখন তার রিভলভার তাক করেছেন স্মাগলার বিজয় কাপাডিয়ার দিকে। না 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 অফিসার, ওই ভুলটা একবারের জন্য করবেন না। আপনারা আমাকে সত্যি সত্যি ঠিক করে এখনো চিনে উঠতে পারেননি। আমাকে আপনারা ধরতেও পারবেন না। কথা বলতে গিয়ে বিজয় একটু অসাবধানী হয়ে গিয়েছিল। ওর কথা শেষ হবার আগে শুভ্র প্রচণ্ড একটা ঘুষি চালালো ওর নাক লক্ষ্য করে। এক্কেবারে মোক্ষম প্রহার। লোকটা ছিটকে পিছনে পড়ল, আর সেই সাথেই ওর আঙুল রিভলভারের ট্রিগার টেনে দিল। শুভ্র তড়িৎ গতিতে অন্যদিকে সরে গেল, কিন্তু বুলেটটাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারল না। বুলেট ওর বাঁ কাঁধ ছুঁয়ে চলে যায়। দুই কনস্টেবল ছুটতে গিয়ে চেপে ধরল বিজয়কে। অভ্র আর অফিসার বড়ুয়া ছুটে গিয়ে শুভ্রকে তুলে ধরল। অভ্রর আগে অগ্নিশর্মা হয়ে বিজয়ের দিকে তেড়ে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে শুভ্র বলল, চিন্তার কিছু নেই, বুলেটটা জাস্ট ছুঁয়ে গেছে। 8 বছর আগে ওই কটেজে যে পরিবার এসেছিল, সেটাই ছিল আলিপুর থেকে জেল পলাতক কুখ্যাত স্মাগলার গ্যাং। এই গ্যাংয়ের কাজ ছিল ভারতের নানান নামি দামি মূর্তি আর অ্যান্টিক চুরি করে সেসব ব্ল্যাক মার্কেটে বিক্রি করা। জেল থেকে পালানোর পর গ্যাংটা নিজেদের জন্য একটা সেফ আস্তানা খুঁজছিল। তখন তারা এই কটেজটার সন্ধান পায়। আসলে ওই ব্রেথহুড কটেজ ছিল ওদের গোডাউন। গত রাতে অভ্রর সাহায্যে আমি সেই গোডাউন খুঁজে পেয়েছি। শুধু তাই নয়, গত রাতে ওই কটেজেই আংটিটা আমরা খুঁজে পেয়েছি। এবারে আমি একটু কল্পনার সাহায্য নিচ্ছি। আমার ধারণা নিজেদের মধ্যে কোনো সমস্যা হওয়ার কারণেই দলের দুজনকে খুন করে বাকিরা, একজন মহিলা আর অন্যজন পুরুষ। এরাই ছিল দলের মাথা। আমরা যে দুটো কঙ্কাল গোডাউনে পেয়েছি, আমি নিশ্চিত সেই দুটো গ্যাংয়ের বাকি 2 সদস্যের। কিন্তু আপনি যে 5 জনের দলের কথা বললেন, তাহলে বাকি 3 জন তারপরে গেল কোথায়? সেই কথাতেই আসছে অফিসার। যে 3 জন স্মাগলার এখানে পরিবার হয়ে থাকতে এসেছিল, তাদের আসল নাম অ্যান্টনি, জয়ন্তী আর বিজয় কাপাডিয়া। এখানকার লোকেদের সাথে কথা বলেই জেনেছি সেই বৃদ্ধা আর বৃদ্ধের ছেলের চোখের মনি ছিল সাহেবদের মতো নীল, ঠিক ডাক্তারবাবুর মতো। আর দলের বাকি 2 সদস্য তখন দেশের নানান জায়গায় থাকত। তাদের কাজ ছিল খদ্দের ধরে আনা। সেই সদস্য দুজনের নাম কি? সেটা একটু পরে বলছি, তার আগে বাকিটুকু শেষ করা যাক। তা 2 পার্টনারকে শেষ করার পরে দলের বাকি 3 জনে বেশ নিশ্চিন্তেই নিজেদের কাজ করে যাচ্ছিল। কিন্তু মাঝে মধ্যেই ওই কটেজে রাত কাটানোর জন্য কিছু কৌতূহলী মানুষ আসতে শুরু করলো। দলের 3 জন এবারে একটা অন্য প্ল্যান তৈরি করলো। তারা ঠিক করলো কটেজের ভৌতিক ইতিহাসটাকে বাস্তবে নিয়ে আসবে, আর এতে কটেজটা নিয়ে স্থানীয়দের মনের ভয়টা আরও জোরালো হবে, আর তাতেই তাদের কাজের আরও 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 সুবিধা হবে। সেই মতো যেই ওই কটেজে রাত কাটাতে যেত, তাদের মারতে শুরু করলো ওরা। টেকনিকটাও ছিল দারুণ।
আফ্রিকার একটা বিষাক্ত গাছ থেকে এক ধরনের শক্তিশালী ড্রাগ তৈরি হয়। ওইখানকার আদিবাসীরা সেটা নিয়ে নেশা করত। ড্রাগটার সাইড এফেক্ট ছিল বেশ ভয়ানক। ডোজ একটু বেশি হলেই মানুষ হার্ট অ্যাটাক হয়ে মরে যেত। ড্রাগটা শরীরে ঢোকার সাথে সাথেই মানুষ হ্যালুসিনেট করতে শুরু করে, আর মাত্রা বাড়ালে হ্যালুসিনেশন পরিণত হয় তীব্র ভয়। মানুষ তখন এমন সব জিনিস দেখে যা আসলে নেই, এবং এক সময় ভয়ে সে হার্ট ফেল করে যায়। দীনেশবাবুর পোস্টমর্টম রিপোর্টও তাই বলছে। ইভেন যে ছেলেটা পাগল হয়েছে তার ব্লাড রিপোর্টেও একই কথা বলা রয়েছে। এবারেও হয়তো ওদের কাজ করতে কোনো সমস্যা হতো না, কিন্তু আমরা চলে এলাম, ফলত সমস্যা বাড়ল। এখানে বলে রাখি, ওই কটেজ থেকে আমরা একটা মাইক্রো সাউন্ড রেকর্ডার পেয়েছি। আমার ধারণা জিনিসটা দীনেশবাবুই ওখানে রেখেছিলেন। রেকর্ডারে ওনার বলা শেষ কথাটা রেকর্ড হয়েছে, যেখানে শোনা যাচ্ছে সে রাতে তিনি এমন কাউকে দেখতে পেয়েছিলেন যিনি তার অতি পরিচিত ছিল, আর সেই ওনাকে খুন করেছিল। এটা জানার পরই আমাদের চিন্তা আরও বেড়ে ওঠে, এমন কে হতে পারে। আর একই সাথে আমার বারবার মনে হচ্ছিল ওই কটেজেই কোনো একটা সমস্যা আছে। তাই গত পরশু রাতে আমি একা সেখানে যাই, আর কটেজের কাছে গিয়ে 3 জনকে দেখতে পাই। তাদের কথাও শুনলাম। ব্যাপারটা আমার কাছে তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু কটেজের ভিতরে ঠিক কি আছে তখনও সেটা জানতে পারলাম না। তাই ঠিক করলাম এক ঢিলেই 2 পাখি মারব। জাল পাতলাম। আমি জানতাম ওই কটেজে আমরা যাচ্ছি জানতে পারলে অপরাধীরা আমাদের উপর হামলা করবে। সেটাও হলো, আর আমরা গোডাউনটাও খুঁজে পেলাম। গোডাউনের শেষে সুড়ঙ্গটাও খুঁজে পেলাম। সেটা ধরে গিয়ে দেখলাম আমাদেরই এক পরিচিতের কটেজের সামনে গিয়ে সেই সুড়ঙ্গটা শেষ হচ্ছে। কার কটেজ? কি মিস্টার লাহিড়ী, আপনি বলবেন নাকি আমি বলে যাব? অনিরুদ্ধ লাহিড়ী বন্য সাপদের মতো নৃশংস দৃষ্টিতে একবার তাকালেন শুভ্রর দিকে, কিন্তু কিছুই বললেন না। বেশ, তাহলে আমি বলছি। মিস্টার অনিরুদ্ধ লাহিড়ীর আসল নাম হচ্ছে রাজু শিকদার। সেই স্মাগলিং গ্যাংয়ের 4র্থ সদস্য। বিজয় কাপাডিয়ার এখানে কটেজ কেনা, তারপর রাজু শিকদারের এখানে আসা, সবই একটা বিশেষ কারণে। একটা হিউজ অঙ্কের কারবার হওয়ার কথা ছিল, আর কদিন পরই সেদিন রাতে আমি ওদের সেই ব্যাপারেই কথা বলতে শুনেছিলাম। শুভ্র অফিসার বড়ুয়াকে চোখের ইশারা করল। তিনি একজন কনস্টেবলকে আদেশ দিলেন, অ্যারেস্ট হিম। সাথে সাথে অনিরুদ্ধ লাহিড়ী রূপী রাজু শিকদারের হাতেও হ্যান্ডকাফ পড়ল। এবারে শুভ্র ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো লেখক লাহিড়ী মশাইয়ের দিকে। ভদ্রলোক সামান্য কেঁপে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নিলেন। শুভ্র অল্পক্ষণ সেই ব্যক্তির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপরে অল্প হেসে বলল, কি লেখক মশাই, আর চুপ করে বসে থেকে কি করবেন? সবই তো ফাঁস। আপনি কি নিজে আপনার অংশটুকু বলবেন নাকি আমি? লাহিড়ী মশাই একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন শুভ্রর দিকে, তারপরে মাথা নিচু করে নিলেন। আগের দিন রাতে শুভ্র আশুতোষবাবুকে সবটা বললেও এই টুইস্টটা বাঁচিয়ে রেখেছিল আজকের জন্য। রহস্যের জবনিকা পাতে একটা টুইস্ট না থাকলে কি চলে? এর মানে কি শুভ্র? লাহিড়ী মশাইও? উনি তো এই দলের পান্ডা। আসল নাম তড়িৎ শ্রীনিবাস। প্রায় 12 রকমের ভাষা জানেন। ইতিহাসের উপর অদ্ভুত দখল, আর রূপ পরিবর্তনে এক কথায় মাস্টারপিস। মোট কথা পণ্ডিত মানুষ, কিন্তু ওনার পথটা বড্ড বাজে। লেখক মশাই, আপনার লেখার হাত কিন্তু জবরদস্ত, সেই সাথে বুদ্ধিও। জেল থেকে পালিয়ে ব্রেথহুড কটেজে ওঠা, ওটা কি গোডাউন বানানো, সঙ্গীদের খুন, কটেজটাকে ভৌতিক বানানোর জন্য এতগুলো খুন, এসব কিছুই তো আপনারই মাস্টার প্ল্যান, তাই না? আপনার এবারের চালটাও একেবারে পারফেক্ট ছিল, কিন্তু দীনেশবাবু সমস্যাটা পাকিয়ে দিলেন। তার সাথে আমরা তো ছিলামই। কি আর করা যাবে বলুন? 8 বছর আগে যেখান থেকে পালিয়েছিলেন, এখন তো আবার সেখানেই ফিরতে হবে। কিন্তু আমি না ঠিক বুঝতে পারছি না,
এমন একজন দাগি আসামি এ তো বছর ধরে লেখক হয়ে সমাজের মাঝে থাকলো, আর কেউ জানতেও পারলো না। তার কারণ ওনার অনবদ্য মেকআপ আর্ট। 5 বছর আগে উনি সাহিত্য জগতে এসেছেন। নিঃসন্দেহে দারুণ লেখেন, বলতে দ্বিধা নেই। আমি ওনার লেখার ভক্ত ছিলাম, কিন্তু সেদিন রাতে কটেজের কাছে গিয়ে দেখলাম উনি মুখোশ খুলে ফেললেন। ওনার যে মুখটা এত বছর ধরে মানুষ চিনে এসেছে সেটা আসলে মিথ্যে। অর্ঘেন্দ্র লাহিড়ী বলে কেউ নেই। ওই মুখটা আসলে একটা প্রস্থেটিক মাস্ক। একটু টানলেই খুলে আসবে, দেখবেন। শুভ্র এগিয়ে গিয়ে মুখোশটা ধরে কয়েকবার টান দিতেই সেটা খুলে এলো, আর বেরিয়ে পড়ল অর্ঘেন্দ্র লাহিড়ীর মুখের আড়ালে লুকিয়ে থাকা স্মাগলার তড়িৎ শ্রীনিবাসের ক্রূর মুখটা। আমার কথা শেষ। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এবার আমাদের ছুটি। আশুতোষবাবু, আমাদের ঘোরানোর দায়িত্ব কিন্তু আপনার। 3 জন অপরাধীকে নিয়ে ওসি বড়ুয়া ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু যাওয়ার আগে তড়িৎ শ্রীনিবাস আহত সিংহের মতো স্বরে বলে গেলেন, আমাদের আটকে রাখার মতো জেল তৈরি হয়নি এখনো। আমাদের মোলাকাত খুব তাড়াতাড়ি হবে। তৈরি থেকো তোমরা, তৈরি থেকো। ওরা চলে গেলে আশুতোষবাবু বললেন, কোনো চিন্তা নেই। আচ্ছা, আজই ট্রেকে যাবে নাকি? আপনি গাইড, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু মশাই, আপাতত খুব খিদে পেয়েছে। এমন একটা সাসপেন্সিভ চ্যাপ্টার শেষ করে কিছু না খেলে হয় নাকি? হ্যাঁ, শেষ হলো লেখক সাগর ঘোষের কলমে অভ্র এবং শুভ্র সিরিজের প্রথম গল্প রিম্বিক রহস্য। আজকের গল্পের প্রশ্ন, ছোট কুঠুরিতে কটা নরকঙ্কাল পাওয়া গেছে? জানাও তোমাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে, এবং তার সাথেও জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। এই সিরিজটা ডিপেন্ড করছে তোমাদের ওপর। যদি ভালো ভিউ হয় আর যদি ভালো কমেন্ট আসে, তাহলে এই সিরিজটা আমরা কন্টিনিউ করব। আরও ভয়ঙ্কর রহস্যময় গল্প তোমাদের সামনে উপস্থিত করব। আজকের গল্প পাঠে স্নেহাদ্রি, শুভ্র চরিত্রে রক্তিম, অভ্র চরিত্রে আমি ঋদ্ধি, অন্যান্য চরিত্রে কৌশিক, সৌমিক, পার্থ, শুভ্রকমল এবং রমাকান্ত। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপ জিএফএক্স। স্ক্রিপ্টিং সুচেতা, বিশেষ সহযোগিতায় দিশানি এবং রুভিনা। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ আসি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।